হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার সাথে অলরেডি অনেকে জয়েন হয়ে গেছেন। আমাদের ম্যারাথন ক্লাস চলতেছিল, টানা 3 দিন ফিজিক্সের ম্যারাথন ক্লাস। আজকে হচ্ছে শেষ দিন। সো শেষ দিনের ম্যারাথন ক্লাসে আপনাকে ওয়েলকাম করতেছি। পার্টিসিপেন্ট অলরেডি 250 প্লাস হয়ে গেছে অ্যাপেই। যাক, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। নামাজ পড়ে নিছেন তো সবাই? মাগরিবের নামাজে আজান আমি দেখলাম 6:30টার দিকে দিয়ে দিছে। নামাজ পড়েই ঢুকলাম, আশা করি সবার নামাজ পড়া হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছে। আপনার সবাই কেমন আছেন? আচ্ছা। তো আমরা যখন শুক্রবারের দিন যখন ক্লাস শুরু করতেছিলাম, আমরা ভেক্টরের জাস্ট বেসিক কিছু জিনিস জানা ছিল, আর তেমন কিছু জানা ছিল না। বাট আজকে অলরেডি শনিবার, সরি শনি, আজকে কি বার? আজকে রোববার। শুক্র শনি রবি টানা 3 দিন শেষে দেখবেন আজকের পর আমরা হচ্ছে যে অনেকটুকু ভেক্টর চ্যাপ্টার, অনেকটুকু পার্ট আমাদের শেষ হয়ে যাবে। তো ইন্টারের পুরো লাইফটা এরকম থাকবে, খুব দ্রুত সবকিছু আগাইতে থাকবে। আপনার কাছে হয়তো মনে হচ্ছে ভাইয়া খুব দ্রুত চলে যাচ্ছে না, অনেক তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যাচ্ছে। মজার বিষয় হচ্ছে যে আমি এই স্পিডে হোক যাই, তাও আমাকে কাটায় কাটায় যে পরীক্ষার আগে দিয়ে সিলেবাস শেষ হবে। মানে এর থেকে স্লো যে আপনি যাবেন, যাওয়ার আসলে অপশনই নাই। মানে ইন্টারের সিলেবাসটা এরকম, এটাই আমাদের বুঝতে একটু কষ্ট হয়। 9-10 আমাদের সিলেবাসটা যখন অল্প ছিল, ইন্টারে অনেক বেড়ে যায়। তো আমি আর খুব একটা কথাবার্তা বলবো না। আমি আপনার সাথে একটু কমিউনিকেট করে আমি পড়াশোনা শুরু করে দিচ্ছি। আজকে আমরা মূলত যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগের অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম করব, বা আমাদের এই পর্যন্ত পড়ে আসা জিনিসগুলোর উপর কিছু ম্যাথটাতে আমরা সলভ করবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমে এখানে যাওয়ার আগে, এর আগে একটা হোমওয়ার্ক ছিল। হোমওয়ার্কটা হচ্ছে আচ্ছা, অনেকেই কমেন্ট করে, যেমন আরফান কমেন্ট করছে, ভাই আমার কমেন্ট দেখেন না। ভাই সবার কমেন্ট দেখি। আহ, আমরা ইনশাল্লাহ সময় সুযোগ বুঝে আমরা সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর 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 হচ্ছে যে যে কমেন্ট গুলো হচ্ছে আপনার, কিছু কমেন্ট থাকে যেটা হচ্ছে আপনি একটা জিনিস জানতে চান, লাইক হচ্ছে ভাইয়া এখানে স্কোয়ার কেন হলো, ভাই এটা তো গুণ হইতে পারতো, 2+4 কেন হলো, 2+5 কেন হলো না। এই ধরনের ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, শুরুতে দুইটা ইমোজি দিবেন, লাস্টে দুইটা ইমোজি দিবেন, তাহলে ওইটা বুঝবো। আবার অনেকে ধরেন এরকম লিখছে, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, ইয়েস। ওগুলো যেমন আমি না দেখলেও বা চোখে এড়ায় গেলেও হয়, কিন্তু হচ্ছে যেগুলো হচ্ছে আপনার জানার জিনিস, ওগুলো শুরুতে দুইটা ইমোজি, শেষে দুইটা ইমোজি দিবেন। তাহলে আমি যখন পড়াচ্ছি, মাঝে যখন চোখ পড়বে স্ক্রিনে, আমার জন্য এই জিনিসটা ভালো করে চোখে, মানে চোখে পড়াটা ইজিয়ার হবে। তো আমি প্রথমে হচ্ছে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিছিলাম, হোমওয়ার্কটা একটু করে দিই। 5 মিনিট টাইম নিব হোমওয়ার্কটার জন্য। হোমওয়ার্কটা করার পর তারপর আমরা প্রবলেমে যাব। আমি ছবি তুলে রাখছি যে আমি হোমওয়ার্ক যেটা দিছিলাম আপনাদেরকে, মানে মেইন হোমওয়ার্কটা আর কি। আচ্ছা, তাহলে আমাদের এই ছিল মোটামুটি প্রবলেমটা। তো অনেকেই চেষ্টা করছেন, অনেকেই হচ্ছে গ্রুপে আপনারা হোমওয়ার্কটা করে সাবমিট করছেন, ভাইয়া খুবই খুশি হয়েছি। আপনারা অনেক মানুষ হচ্ছে গ্রুপে, আমি দেখলাম হোমওয়ার্ক করে সাবমিট করছেন, এটা দেখলে খুব ভালো লাগে, আপনারা পড়াশোনা এঙ্গেজ আছেন। এটা দেখা বা এটা জানতে পারাটা একজন টিচারের জন্য সবচেয়ে আনন্দের জিনিসগুলোর মধ্যে একটা। তো আমরা খুব দ্রুত এটা একটু সলভ করে ফেলি, যেহেতু এটা একটা কঠিন প্রবলেম। আমরা এটা লব্ধিগুলো বের করব। তো আমরা ধরে নিই, ধরি সবগুলো বলের
দেখেন আমি সবগুলো বল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, সবগুলো বলে লব্ধি হচ্ছে আর ধরতেছি। আপনি চাইলে আর না ধরলে এফ ধরতে পারেন, আপনি চাইলে আলু ধরতে পারেন, কলা টমেটো যা মনে চায় আপনি ধরতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি আলু ধরেন তাহলে আলু অফ এক্স, আপনি যদি কলা ধরেন তাহলে কলা অফ এক্স, আপনি মূলা ধরলে মূলা অফ এক্স, এটা আপনি ধরতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এইটাকে বললাম এক্স অক্ষ, এটাকে আমি বললাম ওয়াই অক্ষ। তো আমি লব্ধিটাকে আর ধরছি। তো আপনি আলু মূলা যা ধরেন সমস্যা নেই। তো এখন প্রথমে এক্স অক্ষ বরাবর 10 নিউটন আছে, তাহলে 10 নিউটন পুরোটাই এক্স অক্ষ বরাবর বসাই ফেললাম। তারপর 15 নিউটন, দেখেন 15 নিউটনটাও কি, 15 নিউটনকে যদি ভাঙি তাহলে কি হবে, লাইক এই যে এখানে 15 নিউটন, এটাকে ভাঙলে কি হবে, এইদিকে হচ্ছে 60, তো তাহলে 15 cos 60, আর এইদিকে কি আসবে 15 sin 60, এরকম আসবে। তাহলে আমার কি লাগবে, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কোন দিকে আছে, প্লাস দিকে আছে। তো আমি লিখবো হচ্ছে 15 cos 60, এটা গেল। তারপর আছে 6 নিউটন, তাহলে আমরা 6 নিউটনের জন্য কি লিখবো, জিরো লিখবো। কেন 6 নিউটনের জন্য জিরো লিখবো, কারণ 6 নিউটন তো আমার এক্স অক্ষ বরাবর কোনো অংশই তৈরি করে না, পুরোটাই হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর। 4 নিউটন, আমরা যদি 4 নিউটনকে ভাঙি তাহলে কি হবে, এই যে আমার 4 নিউটন, তাহলে এইদিকে একটা অংশ তৈরি করবে, এটা কত 4 cos 20, আর এইদিকে একটা তৈরি করবে 4 sin 20। তাহলে আমার তো এই দিকে তৈরি করতেছে নেগেটিভ, সো আমার -4 cos 20। একটা জিনিস মাথায় রাখবেন, এটা আগে একটু বলে নিই। এই জিনিসটা আগে একটু বলে নিই, ধরেন এটা একটা ভেক্টর, এটা হচ্ছে ধরেন ভেক্টর হচ্ছে আর, ঠিক আছে। এখন আচ্ছা এটা বাদ দিই, এটাও লাগবে না। ধরেন আমরা যদি এই দিকে কোনো একটা অংশ পাই তাহলে এটা মাথায় রাখবেন প্লাস এক্স, আমরা যদি এই দিকে কোনো একটা অংশ পাই তাহলে এটা কি এটা হচ্ছে তখন মাইনাস এক্স। এটা এক্স অক্ষের পজিটিভ দিক, এটা এক্স অক্ষের নেগেটিভ দিক। সিমিলার ওয়েতে এটা হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ দিক, এটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিক। সো এটা হচ্ছে প্লাস ওয়াই, এটা মাইনাস ওয়াই। তো কোনো একটা ভেক্টর যদি এই দিকে উপাংশ তৈরি করে তাহলে এটা এক্স অক্ষ বরাবর প্লাস হবে, এইদিকে তৈরি করলে এক্স অক্ষ বরাবর মাইনাস হবে। উপরের দিকে তৈরি করলে ওয়াই অক্ষ বরাবর প্লাস, নিচের দিকে তৈরি করলে ওয়াই অক্ষ বরাবর মাইনাস। তাহলে আমরা এখন কাজ করছি কার জন্য, 4 নিউটন, সেটা কোন দিকে তৈরি করছে, এক্স অক্ষে এই দিকে 4 cos 20, এর জন্য মাইনাস লিখছি। তারপর 7 নিউটন, দেখেন 7 নিউটন কোন দিকে আছে, এই দিকে আছে, তাহলে আমার এই দিকে কি হবে 7, দেখেন এইখানে এই পাশে হচ্ছে 7 cos 10, তাহলে এই পাশে আপনি এইভাবে চিন্তা করতে পারেন, এই অ্যাঙ্গেলটা 10, তার মানে এই অ্যাঙ্গেলটা কত, 80 ডিগ্রি। এটা যদি 10 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 80 হবে। তাহলে আমি এদিকে লিখতে পারি কি 7 cos 80, এখানে কি লিখতে পারি 7 sin 80। তাহলে আমার -7 cos 80। তারপর কি থাকলো 16 নিউটন, 16 নিউটন কোন দিকে আছে ভাইয়া, এই দিকে আছে 16 নিউটন। তাহলে 16 নিউটনের অ্যাঙ্গেল কত, 30, তাহলে এইদিকে হচ্ছে 16 cos 30, এদিকে হচ্ছে 16 sin 30। তো আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে ডান দিকে এক্স অক্ষ বরাবর, সো আমার যেহেতু ডান দিকে তাই প্লাস হবে, সো প্লাস 16 cos 30। এই সবগুলা যদি করি এখান থেকে একটা মান আসবে, আমাকে একটু আপনারা বললেন যে মান কত আসে। সিমিলার ওয়েতে আমরা আর ওয়াই বের করব। আর ওয়াই বের করার সময় 10 নিউটনের জন্য জিরো, কারণ এখানে আমার ওয়াই অক্ষে কোনো অংশ পড়ে নাই। 15 এর জন্য ওই যে আমরা বের করছিলাম উপরের দিকে 15 sin 60, এই যে এটা এখান থেকে বের করছিলাম। তারপর দেখেন আমাদের কি আছে ভাইয়া, এরপর আছে 6 নিউটন, 6 নিউটন পুরাটাই উপর দিকে পড়ছে তাই ওকে বসাইছি। 4 নিউটন, 4 নিউটন কোথায়, এখানে উপরের দিকে কত আছে sin 20, 4 sin 20। এরপর হচ্ছে 7 নিউটন, 7 নিউটনে দেখেন এটা নিচের দিকে, নিচের দিকে হলে তো মাইনাস, সো -7 sin 80। আর লাস্টে কি আছে 16, 16 এইটাও কি নিচের দিকে, নিচের দিকে হলে মাইনাস, তো -16 sin 30। তাহলে আমার আর ওয়াই কত সেটাও আমি পেয়ে যাব। সো আর এক্স আর ওয়াই এই দুটো একটু বের করতে হবে। ক্যালকুলেটর কি রুমে আছে, এটা ক্যালকুলেটর লাগবে, আচ্ছা ঠিক আছে, ওকে ভাই আমি নিচ্ছি, সমস্যা নেই। তাহলে আমি একটু বের করে ফেলি, আপনারা আমার সাথে চাইলে বের করতে পারেন। আর এক্স অনেকে বলছে 26.38 আসছে, আমি একটু বের করি। 10 প্লাস 15 cos 60 প্লাস 0 মাইনাস 4 cos 20 মাইনাস 7 cos 80 আর প্লাস 16 cos 30। ওকে,
সো 26.38 এটা হচ্ছে আমরা পাইলাম কোন অক্ষে, এক্স অক্ষে, এবং এটা মানটা পজিটিভ আসছে, তার মানে হচ্ছে ডানে, দ্যাট মিনস এটা হচ্ছে ডানে। ওকে, আর আমরা ওয়াই অক্ষে যদি চিন্তা করি, ওয়াই অক্ষে আমাদের কত আসছে, এই সবগুলো যদি আমরা করি তাহলে আমার আসে হচ্ছে 15 sin 60, তারপর +6 প্লাস 4 sin 20, তারপর আসে হচ্ছে মাইনাস 7 sin 80 মাইনাস 16 sin 30। ওকে, তাহলে আমাদের আসলো কত, আমাদের আসলো হচ্ছে 5.46, এটা চলে আসছে আমার। ঠিক আছে, দেখেন আপনাদেরও কি সেম আসে কিনা। তো আমি এটাকে বিতে সেভ করলাম, আর আগে যেটা আসছিল এটাকে এতে সেভ করলাম। ওকে, তাহলে আমাদের এই দুইটা মান আমরা পেয়ে গেলাম। তাহলে আপনাদেরকে আমার মতো সেম আসছে কিনা একটু কমেন্ট করতে পারেন। হ্যাঁ, যে 5.46 সবার চলে আসছে। তাহলে এখন তো ব্যাপারটা একদমই সহজ। এই জিনিসগুলো একটু মুছে দিই, কারণ এটা তো আমাদের লাগবে না আপাতত। তো এখন ব্যাপারটা একদমই সহজ। কিভাবে দেখেন, আমাদের আর এক্স কোন দিকে আসছে, পজিটিভ দিকে। তাহলে ব্যাপারটা কি হবে, ব্যাপারটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই দিকে আমরা একটা অংশ পাইছি। এটা কত, এই যে 26.38, আর উপরের দিকে আরেকটা অংশ পাইছি। এই তো হয়ে গেছে মোটামুটি। তো আমরা এক্স অক্ষের পজিটিভ দিকে কত পাইছি, 26.38, আর ওয়াই অক্ষের উপরের দিকে প্লাস দিক বরাবর কত পাইছি, 5.46। তাহলে আমাদের লব্ধিটা কোন দিকে হবে ভাইয়া, লব্ধিটা হবে হচ্ছে এই রকম দিকে, তাই না? লব্ধিটা মনে রাখবেন, যেটা হচ্ছে বড়, দুইটা মানের মধ্যে যেই মানটা বড় ওইটার কাছাকাছি লব্ধি হয়, তাই 26-এর কাছাকাছি লব্ধি হবে। তাহলে লব্ধির মান কি হবে, তাহলে অতএব আর ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে √r(x)² প্লাস ry²। তাহলে এটা করলে কত আসে, আমি যদি করি √a² প্লাস b², তাহলে আমার আসে হচ্ছে 26.94 এত নিউটন। তাহলে আমার এই আর ইজ ইকুয়ালস টু 26.94 নিউটন। তাহলে শুধু কি আর বের করলে হবে, আর বের করলে হবে না, আমার অ্যাঙ্গেলও বের করা লাগবে, কারণ লব্ধি মানে হচ্ছে দুইটাই বের করা, মান দিক। তাহলে এটা কি tan ইনভার্স আর ওয়াই বাই আর এক্স। কেন শুধু দুইটা, এখন তো আপনারা জানেন, অনেকগুলো অঙ্ক করে ফেলছে, এখন আমি ডিটেলস বলতেছি না। তাহলে হচ্ছে বি ডিভাইডেড বাই এ, তাহলে কত আসে এটা, 11.7 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 11.7 ডিগ্রি। ওকে, তাহলে আমার এই তো মোটামুটি হয়ে গেল। তাহলে এইটুকু পর্যন্ত আশা করি আপনারা ধরতে পারছেন। আমাকে ভাইয়া একটু কমেন্ট করে জানাবেন, যারা ধরতে পারছেন একটু কমেন্ট করে জানাবেন। এর পরে হচ্ছে ভাইয়া সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। বা হোমওয়ার্কটা কার কার সাথে ম্যাচ করছে, অ্যান্সার মিলছে কার কার, সেটাও একটু ভাইয়াকে জানাইতে পারেন। ওকে, যাদের যাদের মিলছে বা হইছে তারা একটু ইয়েস লেখেন কমেন্টে, ইয়েস, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ কিছু একটা লেখেন। এই তো আমার অনেকগুলো ইয়েস চলে আসছে, আলহামদুলিল্লাহ চলে আসছে, ইজি চলে আসছে, ক্লিয়ার চলে আসছে, মিলছে, আলহামদুলিল্লাহ, যাক ভালো। ওকে, আমি একটা কমেন্ট দেখছিলাম, একটু যদি বলি নামটা। আচ্ছা, সমস্যা। তাহলে আমরা মোটামুটি এইটুকু হচ্ছে সবাই বুঝতে পারছি, বা অনেকগুলো ভেক্টর নিয়ে কাজ করলে কি হয় সেটা আমরা বুঝতে পারছি। তো আমাদের এইখানে 6টা ভেক্টর আছে, 2টার বেশি ভেক্টর হইলে আসলে উপাংশ সিস্টেমটা বেটার। আর যদি আমাদের 2টা ভেক্টর হয় সেই ক্ষেত্রে সামান্তরিক সিস্টেমটা, মানে আমরা যে r = 2r p² q² 2p cos α, ওইটা হচ্ছে তখন বেটার। আমরা তাহলে এইটুকু পর্যন্ত করে ফেললাম। এবার আমরা একটু সামনে যাই। আজকে আমরা মূলত যেটা করব, গতদিন শেষের দিকে শুরু করছিলাম, সো আজকে আমরা মূলত আপেক্ষিক বেগ নিয়ে কাজ করব। এইটা হচ্ছে আজকে আমাদের কাজ করার বিষয়বস্তু। তো আমাদের মনে রাখতে হয় 2টা জিনিস। প্রথম হচ্ছে
যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করব তার বেগকে ভেক্টরিক্যালি বিয়োগ করব। এই জিনিসটা গতকালকে আমরা এক্সপ্লেইন করছিলাম, আজকে একটু মনে করাই দিলাম। তো এই জায়গাটায় হচ্ছে সব থেকে বেশি ফোকাস করতে হবে আমাদেরকে, যে নর্মাল বিয়োগ না, ভেক্টরিক্যালি বিয়োগ করব। অর্থাৎ যদি আমাকে বলা হয় এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ সেইটা হয় হচ্ছে ভি বি এ। মাথায় রাখতে হয় যার সাপেক্ষে, এই যে এর সাপেক্ষে, খেয়াল করেন দুইটা জিনিস একটু খেয়াল করেন, তাহলে হচ্ছে বুঝাটা আপনাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। এই যে দেখেন এ, সরি, এর সাপেক্ষে এটা কোথায় আছে? লাস্টে আছে। তাহলে যার সাপেক্ষে বের করতে হয় সে কোথায় থাকে? লাস্টে থাকে। এবং মানটা কি হয় ভাইয়া? মানটা হয় হচ্ছে ভিবি মাইনাস ভি এ। তাহলে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব তার বেগটাকে আমি ভেক্টরিক্যালি বিয়োগ দিয়ে দেবো। জাস্ট নর্মাল ভিবি মাইনাস ভি এ লিখে নাই, কিন্তু আমি কি লিখছি? ভিভি ভেক্টর মাইনাস ভি এ ভেক্টর। এই ওয়েতে বেসিক্যালি আপেক্ষিক বেগটার হচ্ছে আমাদের সলিউশন করতে হবে। ঠিক আছে? ক দেন নাই স্যার? ক দি নাই। ক ক ক বুঝি নাই ভাইয়া। ক আসলে কি? ক কিছু তো দেখিনি আমি। তো অ্যান্সার দিলাম, নিউটন দিলাম, ডিগ্রি দিলাম, সব তো ঠিক আছে। আচ্ছা, ভেক্টর বিয়োগ করব এরকম কিছু বলছে? যার সাপেক্ষে আপনি নির্ণয় করব তার বেগ ভেক্টরিক্যালি বিয়োগ করব, সবই তো ঠিক দেখতেছি। আপেক্ষিক বেগ, আচ্ছা ঠিক আছে। এইচডাব্লিউ তে এটার সাথে মানের সাথে কোন লিখবো না? হ্যাঁ, মানের সাথে কোন দুইটাই লিখতে হবে, কারণ আপনাকে যখনই একটা ভেক্টর নির্ণয় করতে বলবে আপনাকে শুধু মান না, মান এবং দিক দুইটাই অবশ্যই অবশ্যই নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা একটু সামনে আগাই। ধরেন আমরা প্রথমে একদম সিম্পল এক্সাম্পল দিয়ে শুরু করব, গতদিনের কাছাকাছি একটা এক্সাম্পল। আমাদের প্রথম টাইপটা কি? বৃষ্টি পড়ছে, একটি লোক স্থির অবস্থায় তাহলে আমাদের প্রথমটা হচ্ছে একটা লোক স্থির অবস্থায় দাঁড়ায় আছে, বৃষ্টি পড়তেছে। তখন ভাইয়া সিনারিওটা কিরকম? তখন সিনারিওটা হচ্ছে এরকম, এই হচ্ছে একজন লোক, বৃষ্টি ভাইয়া কিভাবে পড়তেছে? বৃষ্টির কালার কি? নীল, তাই না? আমরা তাহলে বৃষ্টিকে এভাবে দেখাই, এই যে বৃষ্টি পড়তেছে। আচ্ছা, এই যে বৃষ্টি হচ্ছে সোজা পড়তেছে। যদি বাতাস থাকে তখন কিন্তু বৃষ্টি সোজা পড়ে না, কারণ কি? বাতাস থাকলে বাতাস ধাক্কা দিয়ে বৃষ্টিকে একটু বাঁকায় দেয়। এদিক থেকে বাতাস হইলে বৃষ্টিটা তখন এইভাবে পড়ে, ওই দিক থেকে বাতাস হলে বৃষ্টি তখন এইভাবে পড়ে। তো আমরা ধরতেছি বাতাস টাতাস নাই, একদম নর্মাল অবস্থায় বৃষ্টি সোজা নিচের দিকে পড়ে। এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন, ভাই বৃষ্টি নিচের দিকেই কেন পড়ে? বৃষ্টি তো উপরের দিকেও যাইতে পারতো, তাই না? এখন আপনি চিন্তা করেন যে ভাইয়া বৃষ্টি কেন নিচের দিকে পড়ে। প্রথম কথা হচ্ছে এই বৃষ্টির যে স্রষ্টা আল্লাহ পাক, উনি অর্ডার করছে বৃষ্টিকে নিচের দিকে পড়ার, সেই কারণে বৃষ্টি নিচের দিকে পড়ে। এটা হচ্ছে 1 নম্বর অ্যান্সার। 2 নম্বর অ্যান্সার হচ্ছে এই ওয়ার্ল্ডের যে প্রোগ্রামার অর্থাৎ সৃষ্টিকর্তা, উনি হচ্ছে একটা প্রোগ্রাম তৈরি করছে, যে প্রোগ্রামটার নাম হচ্ছে গ্র্যাভিটি। এই মহাবিশ্বের প্রতিটা বস্তু একটা একটাকে নিজের দিকে টানে, পৃথিবীও তাই। পৃথিবীর চারপাশে সবগুলোকে তার নিজের দিকে টানে। তো ওই যে আকাশে যে পানি মেঘের কণাগুলো জমা হয়েছে, ওই কণাগুলোকে পৃথিবী নিচের দিকে টানতেছে, যেন বৃষ্টি শ্বাস করে নিচে পড়ে। যদি হচ্ছে এই সেট মানে রুলটা যদি এভাবে সেট করা হইতো যে প্রতিটা বস্তু কণা একটা একটাকে বিকর্ষণ করে, তখন পৃথিবী এটাকে নিচের দিকে না টানে পৃথিবীটাকে উপরের দিকে ধাক্কা মারতো, তখন বৃষ্টি নিচের দিকে না পড়ে বৃষ্টি উপরের দিকে চলে যেত। ঠিক আছে? এটাও ধরেন আপনারা অ্যান্সার পেয়ে গেলেন যে বৃষ্টি কেন নিচের দিকে পড়ে। এবার খেয়াল করেন, এখন এই লোকটাকে যদি বৃষ্টির হাত থেকে রেহাই পেতে হয় তাহলে সে কি করবে? সে ধরেন একজন রোমান্টিক মানুষ, সে লাল কালারের ছাতা নিয়ে সে হচ্ছে যে বাইরে গেল। ঠিক আছে? এখন সে কি করবে? যদি বৃষ্টির হাত থেকে রেহাই পেতে হয় তাহলে সে এইভাবে সোজা ছাতাটা ধরবে, তাহলে সে কি হবে? বৃষ্টির হাত থেকে রেহাই পাবে। ঠিক আছে? এখন তাহলে তাহলে তাকে ছাতা ধরতে হবে কিভাবে?
ছাতা ধরতে তাহলে তাকে ছাতা লম্বভাবে ধরতে হবে, তাহলে সে বৃষ্টির হাত থেকে রেহাই পড়বে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন তার পরের অংশ। এবার ধরেন বৃষ্টি পড়তেছে কিন্তু লোক হচ্ছে দৌড়াচ্ছে। লোক যখন দৌড়ায়, লোক যখন দৌড়ায়, ঠিক আছে। তো এবারের কেসটা কি রকম, ধরেন আমাদের বৃষ্টি পড়তেছিল, এই যে এইভাবে বৃষ্টি পড়তেছে, সোজা বাঁকা হয়ে গেল। আচ্ছা এখন একজন লোক আছে, সে কি করতেছে, সে হচ্ছে এরকম সোজা সামনের দিকে দৌড় মারছে। তো এই যে মানুষের বেগ, মানুষ কত বেগে দৌড় মারছে এটা দেওয়া আছে হচ্ছে, ধরেন আমি বললাম হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। আর উপর থেকে যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির বেগ এটা আমি ধরেন দিয়ে দিলাম 8 মিটার পার সেকেন্ড, এগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে কোশ্চেন কি, কোশ্চেন কত কোণে ছাতা ধরতে হবে। আমাদের কোশ্চেনটা আমরা লিখে ফেললাম। এটা গতদিন ব্যাখ্যা করছিলাম, আজকে একটু রিভিউ হিসেবে আরেকবার করতেছি। আচ্ছা ইন দা মিন টাইম একটা একটু ওকে। তো আমরা লোক যখন দৌড়ায় সেই কেসটা নিয়ে কাজ করতেছি। বৃষ্টি হচ্ছে সোজা নিচের দিকে পড়তেছে কত বেগে, 8 মিটার পার সেকেন্ড বেগে। লোক সামনের দিকে যাচ্ছে কত, 12 মিটার পার সেকেন্ড বেগে। কত কোণে ছাতা ধরলে সে বৃষ্টির হাত থেকে রেহাই পাবে। তো এইবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখেন আমাদের যেটা করতে হবে, লাইক আমি হচ্ছে লোকটা, তাই না, আমি ধরেন হচ্ছে মানুষটা, আমার মাথার উপর ঠেস করে বৃষ্টি পড়তেছে। তখন যদি আমি স্থির থাকতাম, আমি সোজা এভাবে ছাতা ধরলেই হইতো। কিন্তু আমি ধরেন দৌড়াচ্ছি, আমি এভাবে দৌড়াচ্ছি, দৌড় দিছি, ঠিক আছে। আমি যদি দৌড় দিই তাহলে কি হবে, বৃষ্টিটা তখন আমার মাথার উপর এইভাবে না পড়ে, বৃষ্টি তখন আমার উপর এইভাবে পড়বে। তো এইটা এইভাবে পরে, এটা আমরা ফিল করছি আমরা যখন গাড়িতে যাই, রিক্সাতে যাই। রিক্সাতে গেলে অতটা বোঝা যাবে না, স্পেশালি ভালো বোঝা যায় বাইকে। তো যেমন আমিও একটু আগে হচ্ছে বাইকে উঠছিলাম, তো বাইকে উঠার পর যখন হচ্ছে শুরুতে যাত্রা করছি তখন হালকা বৃষ্টি পড়তেছিল। তো তখন দেখলাম যে বৃষ্টিটা বাইকে ওঠার সাথে সাথে এইভাবে পড়া হচ্ছে শুরু করলো। তো একটু বেঁকে যায়, আমাদেরকে দুইটা জিনিস করতে হবে, কেন বাঁকে, এবং এখানে যদি বেঁকে যায় তাহলে এখান থেকে বাঁচতে হলে কত কোণে ছাতা ধরতে হবে। প্রথম কথা হচ্ছে, আমি আসলে এখানে কি করব, যে আমি যখন দৌড় দিব আমার কাছে বৃষ্টিটা কত কোণে আসতেছে বলে মনে হয় সেটা আগে আমাকে বের করতে হবে। বৃষ্টি যদি আমার কাছে এই দিকে আসে, তাহলে ঠিক তার অপোজিটে আমার ছাতাটা ধরতে হবে। আমার প্রথম কাজ হচ্ছে বৃষ্টি আমার কাছে কোন দিক থেকে আসে সেটা বের করা। তো আমার কাছে বৃষ্টিটা কিরকম মনে হয়, এটা মানে কি আমার সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে আমার সাপেক্ষে বৃষ্টির বেগ বা লোকটির সাপেক্ষে বৃষ্টির বেগ তো লোকটির সাপেক্ষে বৃষ্টির বেগ এটাকে আমরা প্রকাশ করব কি ভি আর এম। কেন ভাইয়া ভি আর এম? আর হচ্ছে রেইন, এম হচ্ছে ম্যান। তাহলে মানুষের বেগ বা ম্যানের বেগ, সরি বৃষ্টির বেগ বা রেইনের বেগ কার সাপেক্ষে, মানুষের সাপেক্ষে। যার সাপেক্ষে সে কি হয়, পরে থাকে। তাহলে ভি আর মাইনাস ভি এম, এটা হচ্ছে আমাকে নির্ণয় করা লাগবে। তো আমরা বলছিলাম যে ভেক্টরে যখন বিয়োগ করতে হয় তখন আসলে কি করা লাগে, বিয়োগ করতে হইলে আসলে আমরা উল্টা ভেক্টরটাকে যোগ করে দিই। এটা গত ক্লাসে আমরা এক্সপ্লেইন করছিলাম। সো ধরেন এই যে মাইনাস ভিএম, এটাকেই ধরেন আমি এখন নাম দিলাম ভিএক্স। ধরেন আমি নাম ভিএক্স না, ধরেন হচ্ছে আমি এটাকে ভিএন নাম দিলাম, ঠিক আছে। মাইনাস ভিএম এটাকে আমি ভিএন ভেক্টর বললাম। তাহলে এই যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরকে লব্ধি করলেই কি আমার কাছে বিষয়টা কত কোণে আসতেছে বলে মনে হয় সেটা আমি বের করতে পারবো। আচ্ছা তাহলে এবার আমরা একটু কাজ করি ভাইয়া। ওকে, আমাদের মানুষের বেগটা দেওয়া ছিল কত, আচ্ছা ফার্স্টে বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ কত দেওয়া ছিল, বৃষ্টির বেগ দেওয়া ছিল হচ্ছে, বৃষ্টির বেগটা দেওয়া ছিল কত, বৃষ্টির বেগটা দেওয়া ছিল হচ্ছে এইদিকে করি, বৃষ্টির বেগটা দেওয়া ছিল হচ্ছে 8। আর মানুষের বেগটা দেওয়া ছিল কত,
মানুষের বেগটা দেওয়া ছিল হচ্ছে 12। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 8 মিটার পার সেকেন্ড। এটা কার মান? এটা হচ্ছে ভি আর এর মান। আর এটা হচ্ছে ভি এন এর মান। এটা কত? এটা হচ্ছে 12। সো কেন এরকম? ভি এম তো এদিকে, তাহলে ভি মাইনাস এম যেটা কিনা ভি এন এর সমান, ভি এম যদি এদিকে হয় ভি এন কি এই দিকে হবে, তাহলে এই জন্য এটাকে উল্টাই দিলাম। আচ্ছা, এখন দেখেন এই দুইটার অন্তর্গত কোণ কত? 90 ডিগ্রি। এখন তাহলে এই দুইটা লব্ধি করলে কোন দিকে আসবে? দুইটা লব্ধি করলে এইরকম কোন একটা দিকে চলে আসবে। সো লব্ধির মান কত ওইটা আমার জানা দরকার নেই, লব্ধিটাকে আমরা ভি আর এম বলতেছি। বাট এই লব্ধিটা উলম্বের সাথে কতটুক অ্যাঙ্গেল তৈরি করে সেই অ্যাঙ্গেলটা আমার বের করা লাগবে। তাহলে আমরা কিভাবে বের করব? থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স, যার সাথে উৎপন্ন কোণ সে কি নিচে একা থাকে, তাহলে কার সাথে উৎপন্ন কোণ? 8 এর সাথে উৎপন্ন কোণ, তাহলে 8 নিচে একা থাকবে, তাহলে অপরটা কি উপরে থাকবে। যখন আমাদের দুইটা ভেক্টর পরস্পর লম্ব দিকে আছে তখন আর আমাকে এত কিছু করা লাগবে না, যে হচ্ছে যে ওই 12 sin 90 8 প্লাস 12 cos 90 আপনি করতে পারেন 12 sin 90 ডিভাইডেড বাই 8 প্লাস 12 cos 90, দেখবেন ওইটাই আসবে 12 বাই 8ই আসবে। তাহলে এটা কত আসলো? আচ্ছা tan ইনভার্স এত, tan ইনভার্স 1.5, ধরেন আমি কিন্তু জানি না tan ইনভার্স 1.5 কত, আমি গেস করি, আপনারা একটু মিলাই নিয়েন। 1 হচ্ছে 45 আর এটা হচ্ছে 63, তাই তো? 45 থেকে 63 মধ্যে, তাহলে 55-র কাছাকাছি হবে অ্যান্সারটা। দেখি আমি একটু করে কত আসে। tan ইনভার্স 12/8, ঠিক আছে, এই যে দেখেন 56.3, তাহলে 56.3 ডিগ্রি। দেখছেন আমি কিন্তু ক্যালকুলেটর ছাড়াও প্রায় কাছাকাছি চলে গেছিলাম অ্যান্সারে। তো এই জিনিসটা যে যত ভালো পারবে সে হচ্ছে অ্যাডমিশন টেস্টে তত ভালো করে। যেমন আমার ফ্রেন্ড ছিল সানি, আমাদের আমি যখন 2014 সালে অ্যাডমিশনের ক্লাস করতাম তখন আমাদের যেই রুমটাতে আমরা ক্লাস করতাম স্পেশাল ব্যাচ ছিল, তখন আমাদের রুমে 75 জনের মধ্যে 75 জনই বুয়েটে চান্স পাইছিল, এবং আমাদের রুম থেকে হচ্ছে বুয়েটে অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হয়েছে, বা প্রথম 20 জনের মধ্যে মানে 10-12 জনই আমাদের রুম থেকে হয়েছিল। অনিক সরকার ফার্স্ট হয়েছিল, আমাদের রুমে ছিল। তারপর ডিউতে সেকেন্ড ছিল সাইমন, ও আমাদের রুমে ছিল। তো আমাদের রুমের মধ্যে দেখাই তো কি প্রথম প্রথম এরকম হতো যে এমসিকিউ পরীক্ষায় ধরেন অল্প সময় অনেকগুলা কঠিন কঠিন এমসিকিউ দিছে, মানে যখন অ্যাডমিশনের কোচিং চলতেছিল। তো তখন যেটা হইতো যে অন্যান্য রুমে দেখাইতো যে ধরেন 50টা এমসিকিউ দিছে, 50টা এমসিকিউ দিলে মানুষজন 20টাও সলভ করতে পারতো না। আমাদের রুমে দেখাইতো যে 50টা এমসিকিউর মধ্যে মানুষ 40-50টা শেষ করে বসে আছে ওই টাইমের মধ্যেই। কিভাবে করতো? ম্যাক্সিমাম পোলাপান যেটা করতো যে ওই খাতায় হাতে লিখে সলভই করতো না, ওরা হচ্ছে যে অপশন দেখে বলে দিত এগুলা হবে না, এগুলা হবে না, এটা হবে। তো এই যে অপশন দেখে বলে দাও, এটা কখন পসিবল? আপনি যখন এই জিনিসটা পারবেন যে ভাই থিটা ইজ ইকুয়ালস টু 12/8, এটা হচ্ছে অলমোস্ট 55 ডিগ্রি, যেটা আমি মাথায় করছি, এটা যদি আপনি করে ফেলতে পারেন তাহলে বুঝছেন কি হবে। অ্যাডমিশন টেস্টে সবাই ক্যালকুলেটরে গুতাগুতি এই সেই করতে থাকবে, আপনি জাস্ট দেখে বলবেন আচ্ছা এটা তো অতর মতো হইতে পারে, তাহলে এগুলো এগুলো বাদ এটাই হইতে পারে। আপনার তাহলে কত টাইম বেঁচে যাবে, আপনি কত আগায় যাবেন জাস্ট চিন্তা করেন। তাহলে আমার অ্যাঙ্গেলটা কত আসলো? 56.3 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন অনেকে কোশ্চেন করেন যে ভাইয়া নিচে কি 12 হবে না? না, নিচে 12 হবে না। থিটাটা যার সাথে নিছেন, থিটা কার সাথে নিছেন? 8 এর সাথে। যার সাথে থিটা নিছেন তাকে নিচে রাখবেন, 8 এর সাথে নিছেন 8 কে হচ্ছে নিচে রাখবেন। ওকে, তো এখন তাহলে আমরা একটা জিনিস করব, সেটা কি? আমি তাহলে একটু ব্যাপারটাকে যদি এইভাবে চিন্তা করি, এই তো আমার লব্ধি বেগটা, এখন এই তো আমার লব্ধি বেগ, এই লব্ধি বেগটাকে আমি করব কি, এটাকে একটু টান দিয়ে আমি এখানে নিয়ে যাই, এখানে শিফট করে আমি এখানে নিয়ে যাই, তাহলে আমার আলটিমেটলি কি দাঁড়াবে ভাইয়া দেখেন। এই লব্ধি বেগটাকে শিফট করে নিলে কি সেটা এই দিক থেকে আসতেছে, সরি এই দিক থেকে আসতেছে, এটাই তো সেই আমার ভি আর এম। এখন আপনি একটু খেয়াল করেন এই দিক থেকে তাহলে আমার আসতেছে, তাই না? এটাই হচ্ছে আমার সেই ভি আর এম। এখন এই দিক থেকে যদি আমার মাথায় বৃষ্টি আসে, তাহলে সেই বৃষ্টির হাত থেকে রেহাই পেতে হলে আমাকে কি করা লাগবে সেটাই আমরা করব। তাহলে আমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেই রঙিন ছাতাটা ধরতে হবে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? এইভাবে রঙিন ছাতাটা ধরা লাগবে। এখন দেখেন একটা জিনিস খেয়াল করে, বৃষ্টির হাত থেকে রেহাই পেতে হলে ঠিক বৃষ্টির অপোজিটে আমাকে ছাতাটা ধরতে হবে। তাহলে ভাইয়া এইটা কি বোঝা যায় যে এইখানে যেই যদি আমি দুইটা পরস্পর সমান্তরাল লাইন ড্র করি, তাহলে একটু খেয়াল করেন তো এইটা কি বোঝা যায় কিনা। সব কালারই তো ইউজ করে ফেলছে, আর কি ইউজ করবো।
আচ্ছা এটা বাকি আছে। তাহলে এইটা বোঝা যায় কিনা যে এইখানে যে অ্যাঙ্গেল, এটাও বোঝা যাবে না, এই কালারটা বোঝা যেতে পারে। তাহলে একটু খেয়াল করেন তো ভাইয়া, এই যে এইখানে যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে এটা যদি থিটা হয়, তাহলে এইখানে যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এইখানে যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে সেটাও কি থিটা হবে না? এখানে যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই যে এইটুকুর মাঝখানে যে অ্যাঙ্গেল, সেটা যদি থিটা হয়ে থাকে তাহলে এটাও থিটা হবে। তাহলে নর্মালি আমি ছাতাটা ধরতাম কি সোজা বরাবর, ওইখান থেকে আমাকে কতটুক বাঁকানো লাগছে, থিটা পরিমাণ বাঁকানো লাগছে। তাহলে আমি অ্যান্সারে কি বলবো, ছাতাটাকে থিটা পরিমাণে, অর্থাৎ থিটা কত বের করছি 56.3 ডিগ্রি। তাহলে আমি দুইভাবে অ্যান্সারটা বলতে পারি, যে ছাতাটাকে 56.3 ডিগ্রি বাঁকায় ধরতে হবে, অথবা আমি এটাও বলতে পারি ছাতাটাকে উলম্বের সাথে 56.3 কোণে বাঁকায় ধরতে হবে, তাহলে বৃষ্টির হাত থেকে রেহাই পেতে হবে। অতএব ছাতা 56.3 ডিগ্রি বাঁকিয়ে ধরলে বৃষ্টির হাত থেকে রেহাই পাবে। দেখেন এইটুকু পর্যন্ত কি ধরতে পারছেন কিনা, এইটুকু পর্যন্ত কি আমরা ধরতে পারছি কিনা একটু কমেন্ট করে জানাবেন। এবং এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি উলম্বের সাথে কোনটা নিলাম, কারণ নর্মালি তো ছাতাটা উলম্ব বরাবর থাকে, তো উলম্ব থেকে কতটুক সরে গেছে সেটা নিয়েই তো সেটাই আমার জন্য লজিক্যাল, তাই না? অনেকে আমাকে কোশ্চেন করছেন যে ভাইয়া মাইনাস ভিএম ইকুয়ালস টু ভিএন হইলে কেন, আমরা ধরে নিছি আর কি, ধরি মাইনাস ভিএম ইকুয়ালস টু ভিএন, এটা আমাদের ধরে নেওয়া। এটাতে ধরে নিতে আপনার কোনো সমস্যা নেই, আপনি যে কোনো কিছু ধরে নিতে পারেন, আপনি চাইলে ভিএন না ধরেও কাজ করতে পারতেন। ভিএন আর ভিএম এটার মান তো সমান, জাস্ট ভিএম যদি এইদিকে হয় ভিএনটা তার উল্টো দিকে, ঠিক আছে? যারা যারা বুঝতে পারছে আমরা একটু কমেন্টে ইয়েস লিখবো, ইয়েস বা ক্লিয়ার কিছু একটা। ওকে ক্লিয়ার, ইয়েস ইয়েস ইয়েস, ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা, এটা ছিল কি আমাদের প্রিলিমিনারি পার্ট, আমরা এখন এটার উপর ভিত্তি করে আরেকটা পার্টে যাব। একটা মিনিট একটু ভাই আপনাদের থেকে টাইম নিচ্ছি। ওকে তাহলে আমরা এই পার্টটা মোটামুটি করে ফেললাম, এবার আমরা পরের অংশটাতে ইনশাল্লাহ শুরু করতেছি। আচ্ছা এবার পরের অংশটা কিরকম ভাইয়া, বৃষ্টি প্লাস বাতাস প্লাস দৌড়ান্ত মানুষ। তো আজকে বাংলার ইতিহাসে একটা নতুন বাংলা শব্দ তৈরি হইলো সায়েন্টিস্ট শরীফুল ইসলাম শুভর দ্বারা, দৌড়ান্ত মানুষ। দৌড়ান্ত কখনো শুনছেন? আর মানে যেই লোকটা দৌড়াচ্ছে তাকে কি বলা হবে, দৌড়ান্ত। হ্যাঁ, তো দৌড়ান্ত মানুষ, মানুষ দৌড়াচ্ছে, বৃষ্টি পড়তেছে, আবার বাতাসও আছে, সবকিছু মিলায় আমাদের কাজ করতে হবে যে বৃষ্টি পড়তেছে, বাতাস আছে, মানুষ দৌড়াচ্ছে, কোন দিকে ছাতা ধরলে আমরা রেহাই পাবো। আচ্ছা আচ্ছা একজন কমেন্ট করছে স্যার সমান্তরাল একক ভেক্টর এন্ড দিক কোসাইন তো করার নাই। করাবো আমরা, পুরা চ্যাপ্টার যখন শেষ হবে তখন দেখবেন হচ্ছে যে আপনার সবকিছুই শেষ হয়ে যাবে। বইয়ের যে প্যাটার্ন, ওই প্যাটার্নই যে ভাইয়া শেষ করবো তা না, বাট আমি যখন চ্যাপ্টার শেষ করব দেখবেন বইয়ের সব টপিক ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আচ্ছা আপাতত ভাইয়া যা করাচ্ছে এটার দিকে ফোকাস করেন, তাহলে দেখবেন সবকিছু আপনার কাছে ইজিলি ধরতে পারবেন। এবার আমাদের এই পার্টটা আরো কঠিন, মানে এত এই পর্যন্ত আপনি ভেক্টর চ্যাপ্টারে যা যা দেখছেন এখন তার থেকেও কঠিন জিনিস আসতে যাচ্ছে। ভাই আগেই বলে রাখলাম এই টপিকগুলো খুবই কঠিন। কতটুকু কঠিন একটু বলি। অ্যাডমিশনে যখন আমরা ক্লাস নেই, অ্যাডমিশনে কতদিন ধরে ক্লাস নিই, প্রায় 9 বছর হয়ে গেল, এবার মনে হয় এবার মনে হয় নবম ব্যাচের ক্লাস নিব। তো এর আগে আরো 8 বছর অ্যাডমিশনে ক্লাস, 8 বা 9 বছর আমি এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না, ক্লাস নেওয়া হয়েছে। মোস্ট অফ দ্য কেসেস অ্যাডমিশনে আমরা ভেক্টর পড়াইতে গেলে, যখন এই ভেক্টরের ম্যাথ করাই, সরি আপেক্ষিক বেগ, বৃষ্টি, নদী নৌকা, সরি বৃষ্টির অঙ্কগুলো করাই, বা কিছুক্ষণ পর গাড়ির কাজ ভেজার অঙ্ক দেখবেন, তখন দেখি মোস্ট অফ দ্য কেসেস মানুষ অ্যাডমিশনে যেও এই অঙ্কগুলো পারে না। তো বুঝতেই পারতেছেন এটা লেভেলটা কোন জায়গায়।
সেই অঙ্কগুলো আপনারা ইন্টার ফার্স্ট ইয়ারে প্রথম দিকে আছেন, এখনই আপনাদেরকে করতে হচ্ছে। তো ফিজিক্স শুরুই হয় কঠিন দিয়ে, এজন্য বলা হয় যারা ফিজিক্স ভালো পারে সে অন্য কিছু পারে না পারে এটা দেখার দরকার নেই। ফিজিক্স পারতে হলে আপনাকে কোনো সাবজেক্ট ভালো পারতেই হবে, মানে না পাইলে আসলে উপায় নেই। তো আমরা ওই যে যখন টেস্ট করা হয় দেখবেন কলেজে বা হচ্ছে বিভিন্ন জায়গায়, যে একটা স্টুডেন্ট সায়েন্সে কতটুকু এক্সপার্ট, তো জাস্ট ওকে ফিজিক্সে 2-3টা কোশ্চেন করে সে কিরকম অ্যান্সার দিতে পারে ওটার উপর ভিত্তি করে বোঝা যায় যে সে হ্যাঁ সে হচ্ছে সায়েন্সে অত বেশি এক্সপার্ট। তো চলেন আমরা তাহলে এটা একটু শুরু করে দিই। এখানে আমাদের কাহিনী যেটা আমরা ধরেন এভাবে বললাম, বৃষ্টি পড়তেছে, এই যে বৃষ্টি পড়তেছে, তারপর বললাম বাতাস আছে, সাথে মানুষও দৌড়াচ্ছে। তিনটা একসাথে আছে, ঠিক আছে। তাহলে আমাদের কি কি ব্যাপার, একজন লোক আছে, সেই লোকটা সামনের দিকে দৌড়াচ্ছে, ভি ম্যান, এটা দেওয়া আছে ধরেন হচ্ছে 20 মিটার/সেকেন্ড। উপর থেকে বৃষ্টি পড়তেছে, ভি রেইন, এটা ধরেন দেওয়া আছে হচ্ছে ধরেন বললাম 13 মিটার/সেকেন্ড। আর এদিক থেকে ধরেন বাতাস ফ্লো হচ্ছে, ভি এ, এটা হচ্ছে ধরেন আমি বললাম যে ধরেন বললাম 4 মিটার/সেকেন্ড। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এ দ্বারা বোঝানো হয়েছে এয়ার, এম দ্বারা হচ্ছে মাংকি, আর দ্বারা হচ্ছে রেইন। ও সরি, এম দ্বারা তো মাংকি না, এম দ্বারা জানি কি, এম দ্বারা হচ্ছে ম্যান, সরি একটু ভাই ভুল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটা জিনিস হচ্ছে মিন করতেছি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বৃষ্টি কি সোজা পড়ে, বৃষ্টি অলওয়েজ সোজা পড়ে কেন, কারণ পৃথিবী তাকে কি একদম লম্ব হবে পৃথিবীর মাটির দিকে টানতেছে। তো নর্মালি বৃষ্টি অলওয়েজ সোজা পড়ে। যদি আপনি নর্মালি দেখেন যে বৃষ্টি বাঁকা করে পড়তেছে, এটা কেন পড়ে, কারণ হচ্ছে বাতাস তাকে ধাক্কা দিয়ে সরায় দেয়, আর মানুষও দৌড়াচ্ছে। তো এখন তিনটাই আছে, বৃষ্টিও পড়তেছে, বাতাসও আছে, মানুষও দৌড়াচ্ছে। এখন এটা কি শুধু মানুষের জন্য না, আপনি মানুষই যে দৌড়াইতে হবে তা না, মানুষটা একটা গাড়ির মধ্যে বসে আছে, গাড়ি সামনে আগাচ্ছে, সেটাও পসিবল। তখন মানুষের বেগ না হয় 20 মিটার/সেকেন্ড কি হবে, গাড়ির বেগ। বা হুন্ডাই আছে, হুন্ডাতে আগাচ্ছে, সাইকেল আছে, সাইকেলে আগাচ্ছে, যে কোনোটাই হইতে পারে। তাহলে এখন আমাকে যেটা বের করতে হবে সেটা কি, সেটা আমাকে যেটা বের করতে হবে মানুষের সাপেক্ষে আচ্ছা, এখন দেখেন এই লাইনটা খুব জটিল, এই লাইনটা খুব জটিল, আমাদেরকে খুবই 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 কেয়ারফুলি এই লাইনটা করতে পারতে হবে, ঠিক আছে। এয়ার না দিয়ে উইন্ড দেন, এয়ার এবং উইন্ড একই কথা, এয়ার ও বাতাস, উইন্ড ও বাতাস, কোনো সমস্যা নেই। তো আমাদের এখানে যেটা হচ্ছে, বৃষ্টিটার লব্ধি বেগটা আমার কাছে কত মনে হয়, কেন ভাইয়া বৃষ্টির লব্ধি বেগ বলতেছি, কারণ বাতাস যে আমরা বলতেছি 4 মিটার/সেকেন্ড, আর সেটা বাতাসের বেগ না। বাতাস বৃষ্টিকে যখন ধাক্কা মারবে তখন ওই ধাক্কার কারণে কি বৃষ্টিটা সামনের দিকে একটা বেগ প্রাপ্ত হবে। মানে বাতাস কি করতেছে, বৃষ্টির কণাগুলোকে, লাইক বৃষ্টির কণাগুলো এভাবে পড়তেছিল, বাতাস যে ওটাকে ধাক্কা মারছে, এই ধাক্কা দেওয়ার কারণে বৃষ্টির কি এইদিকে একটা বেগ তৈরি হবে, আর পৃথিবী তাকে টানতেছে, এই জন্য নিচের দিকে আরেকটা বেগ আছে। তো এই দুই দিকে দুইটা বেগ আছে, এই দুইটা বেগের যে লব্ধি বেগটা, সেই লব্ধি বেগটা মানুষের কাছে কত বলে মনে হয়, সেটাই তো আসলে মানুষটা ফিল করবে, বা মানুষের কাছে ওই লব্ধি বেগটা এসে পৌঁছাবে। তাহলে আমার এই ভি আর এবং ভি এআর দুইটাই আসলে বৃষ্টির বেগ, এই দুইটাই আসলে বৃষ্টির বেগ। এই দুইটা বেগের যে লব্ধি, লব্ধি বেগটা মানুষের কাছে কত মনে হবে বা মানুষের সাপেক্ষে কত হবে, সেটাই আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো এই দুইটা লব্ধিটা মানুষের সাপেক্ষে কত সেটা আমরা বের করব।
আচ্ছা, এখন তাহলে এইখানে কি ছিল, বাতাস এবং মানুষ একই দিকে দৌড়াচ্ছে। একটু লিখে দিই, তাহলে আপনাদের জন্য মনে রাখা সুবিধা হবে। এখানে বাতাস এবং মানুষ দুজন একই দিকে দৌড়াচ্ছে। আচ্ছা, এখন তাহলে দেখেন আমরা এই কাজটা নিশ্চয়ই করতে পারি, ভি আর প্লাস ভি এআর প্লাস মাইনাস ভিএম, যেহেতু এখন আগের মতোই কাজ করব, ধরে নিব আমরা তাহলে আমরা মাইনাস ভিএমটাকে ভিএন ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমরা দেখেন কাজ করা শুরু করি, বিসমিল্লাহ। তাহলে আমাদের কোথায় আছি, এই যে এখানে। আমরা দেখেন প্রথমত ভি রেইন, ভি রেইনটাকে আমরা বসাই। ভি রেইন কোন দিকে ছিল, এই যে এই দিক বরাবর ভি রেইন আছে। ভি রেইন বসাইলাম, এটার মান কত, এটার মান হচ্ছে 13, বসানো শেষ। তারপর ভি এয়ার, দেখেন ভি আর যা ছিল তা বসাবো, ভি আর কোন দিকে, ডান দিকে। সো ভি এয়ারটাকে বসাই দিই, এটা কত, এটা হচ্ছে 4 ছিল, তাই না, হ্যাঁ এটা 4। ওকে, এটা বসাইলাম, এটা মনে হয় একটু বাঁকা হয়ে গেছে, আমি একটু সোজা করে বসাই। এই তো এইদিকে আছে 4। আচ্ছা, এখন দেখেন ভিএম কোন দিকে ছিল, ডান দিকে। আপনাদের জন্য ডান দিকে ভিএম ছিল, কিন্তু আমার কি ভিএম আছে নাকি মাইনাস ভিএম আছে, মাইনাস ভিএম আছে। তাহলে এটা কোন দিকে, এই দিকে। তাহলে এই দিকে আমাকে এখন আঁকতে হবে, তাহলে আমি এই দিকে আঁকবো। এটা কত, এটা হচ্ছে 20। আচ্ছা, এখন দেখেন ভাইয়া, এই তিনটা লব্ধি করার ক্ষেত্রে একটা জিনিস ইজিলি বোঝা যায় না, যে 4 এবং 20 তারা কি অপোজিট দিকে আছে। তাহলে 4 এবং 20 মিলে কত হবে, আমাকে একটু কমেন্ট করে জানা যে 4 এবং 20 মিলে কত হয়। আমি এই জিনিসটা ইজিলি সেন্স করতে পারি, আপনারা কি সেন্স করতে পারেন? 4 এবং 20 মিলে আসলে হবে হচ্ছে 16, এই দুইটা মিলে হবে হচ্ছে 16, আর নিচের দিকে 13 অ্যাজ ইট ইজ পড়ে থাকবে। এটা কি বুঝতে পারেন? হ্যাঁ, এই যে আমার সাথে অনেকে কমেন্ট করে জানাইছে, সবাই ধরতে পারতেছে। এখন তাহলে এই যে এই দুইটা, তাহলে আমরা ফার্স্টে কি করলাম, এই দুইটা মিলে একটা বানাইলাম। এই যে এই দুইটাকে একটা বানাইছি, ভি এ আর ভিএন, এই দুইটা যেহেতু একই লাইন বরাবর, এই দুইটার পরিবর্তে আসছে কত, 16 আসছে। এখন এই 16 এবং ভি আর মানে 13 এবং 16, এই দুইটা লব্ধি করলেই হবে। মানে এই দুইটা লব্ধি করলে আমাদের কি আসবে, এই দুইটা লব্ধি করলে আমাদের এই রকম একটা দিকে চলে আসবে নিশ্চয়ই। তাহলে এখন আমাকে কি করতে হবে, এই অ্যাঙ্গেলটা বের করা লাগবে। এই অ্যাঙ্গেলটা বের করলেই কাজ শেষ। তাহলে আমরা এখন বের করব থিটা, তাই না? আমাদের এখন বের করতে হবে ভাইয়া কি, থিটা বের করা লাগবে। আমি কি ভাইয়া বলতে পারি থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স, কার সাথে উৎপন্ন কোণ, 16 সাথে নাকি 13 সাথে? যার সাথে উৎপন্ন কোণ সে নিচে একা থাকে। আমার 13 সাথে উৎপন্ন কোণ, তাহলে নিচে একা থাকবে কে, 13, তাহলে উপরে কি থাকবে 16। তাহলে 16/13, 16/13 কত হইতে পারে, ধর আমি জানি না, 16/13 হচ্ছে 52 53 ডিগ্রি এরকম কিছু একটা হবে। আমি একটু ক্যালকুলেটর দিয়ে করে দেখি কত আসে। 50.9 51 আর কি, আমার আইডিয়ার কাছাকাছি গেছে, পুরোপুরি পারফেক্টলি পারি নাই আমি। 50.9 ডিগ্রি, ঠিক আছে। তো এই যে 50.9 ডিগ্রি, সেটাই আসলে আমাদের কি হবে, আমাদের অ্যান্সার হবে। অর্থাৎ সরি, ওকে, তার মানে 50.9 ডিগ্রি এত কোণে যদি ছাতা ধরি, অর্থাৎ ছাতাটা আমাকে কিভাবে ধরতে হবে তাইলে, তাহলে আমাকে ছাতাটা ধরতে হবে হচ্ছে এইভাবে, এই যে এইভাবে ছাতাটা ধরা লাগবে। এটা যেহেতু থিটা, এটাও হচ্ছে কত, তাহলে আমার যেহেতু বিষয়টা আলটিমেটলি পড়তেছে কি এই দিকে, তাহলে ছাতাটা ধরতে হবে ঠিক তার উল্টো দিকে। এটা যদি আমার 50.9 হয়, এটাও কি 50.9 হবে। তাহলে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বলতে পারি, অতএব
অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া যে ভাইয়া ভিএনটা বুঝি নাই, ভিএন কি? ভাই ভিএন বুঝা কিছুই না, আমি একটু আপনাকে দেখাই ভিএন জিনিসটা কি। ধরেন একটা ভেক্টরের মান আছে, এটার ভেক্টরের মান ধরেন এটাকে ধরলাম ভিএম বললাম, ঠিক আছে? ভিএম, এটার মান আমি ধরেন বললাম এটার মান কত, 20 মিটার/সেকেন্ড, 20 মিটার/সেকেন্ড। এখন আমি যদি মাইনাস ভিএম বের করি সেটা কি আসবে? এটা হচ্ছে ভিএম, তাহলে মাইনাস ভিএম কি হবে? একদম সমান হবে, মানটা হুবহু সমান, জাস্ট দিকটা অপোজিট। তাহলে এটা কি হবে? মাইনাস ভিএম। এবং ভিএম এর মান যা, মাইনাস ভিএম এর মান কি এক্স্যাক্টলি তা। পার্থক্য কি? ভিএম যেদিকে, ভিএম মাইনাস ভিএমটা উল্টো দিকে। তাহলে ভিএম এর বিপরীত ভেক্টর সেটা ধরেন কি, সেটাই হচ্ছে মাইনাস ভিএম। তো আমি চাইলে এটাকে অন্য একটা ভেক্টর ধরে নিতে পারি ভিএন। এটা আপনি ধরলে ধরতে পারেন, না ধরলে কোনোই সমস্যা নাই। সো আপনাকে যদি কেউ বলে ভিএ মাইনাস ভিবি, এইটা যে কথা, বা আমি এভাবেই বলি ভি আর মাইনাস ভিএম, এটা যে কথা, ভি আর প্লাস মাইনাস ভিএম একই কথা। সো মাইনাস ভিএম তো খারাপ দেখায়, তো খারাপ দেখায় যেহেতু এটাকে আমরা তখন একটু চেঞ্জ করে ভিএন আকারে লিখি, এটা ছাড়া আর কিছুই না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কারণটা যে কেন আমি মাইনাস ভিএনটা ইউজ করতেছি। এটা আপনি চাইলে ইউজ করতেও পারেন অথবা এই অবস্থাও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এইটুকু পর্যন্ত করে ফেললাম 50.9। তো 50.9 ডিগ্রি কিভাবে ছাতা ধরতে হয় এইটুকু পর্যন্ত যারা যারা ধরতে পারছেন আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানায়েন, ইয়েস লিখেন বা ক্লিয়ার লিখেন যে ভাইয়া এইটুকু ধরতে পারছি। তাহলে আমরা পরের অংশে আগাবো। ওকে, অনেকগুলো ইয়েস চলে আসছে, অনেকগুলো ক্লিয়ার চলে আসছে, অনেকগুলো ওকে চলে আসছে, আলহামদুলিল্লাহ। ওকে, আরেকটা জিনিস কিন্তু আপনারা যেমন আমার সাথে এখন 600+ স্টুডেন্ট হচ্ছে কানেক্টেড আছেন, তো অনেকে আবার হয়তো ফেসবুকেও 50 থেকে 100 জন মেবি কানেক্টেড থাকলেও থাকতে পারেন, আমি এক্স্যাক্টলি জানি না এখন কতজন কানেক্টে আছেন। আমাদের কিন্তু সেপ্টেম্বর মাস থেকে ফেসবুকে লাইভ স্ট্রিমিং এটা অফ করে দেওয়া হবে। সেপ্টেম্বর মাস থেকে আমরা শুধুমাত্র অ্যাপে হচ্ছে লাইভ ক্লাস হবে, আপনি ফেসবুক থেকে আর দেখতে পারবেন না। তো ফেসবুকে অনেক ডিস্ট্রাকশন থাকে, অ্যাপে আপনি মোটামুটি ফুল কনসেন্ট্রেট করতে পারবেন। আর ফেসবুকে যে সমস্যা থাকে সেটা হচ্ছে অনেকে অনেক ধরনের ইররিলেভেন্ট কমেন্ট করেন। তো ক্লাস করার সময় যারা ফোকাস করে ক্লাস করতে চান তাদের হচ্ছে যেটা হয় যে কমেন্ট গুলো দেখে ডিস্ট্রাক্টেড হয়ে যান, সেই তুলনায় অ্যাপে ক্লাস করলে আপনি ফোকাস থাকতে পারবেন। তো এই জন্য আমরা হচ্ছে অ্যাপে পুরোপুরি ফোকাস করতেছি, অ্যাপের দিকে শিফট করতেছি। তো সেপ্টেম্বর থেকে, মানে আর অল্প কয়েকদিন আছে, 1 সপ্তাহ হয়তো, সেরপর থেকে শুধুমাত্র অ্যাপে আপনার ক্লাস করতে পারবেন। একটা কমেন্ট আসছে ভি অর ভি ওয়াই, কি জানি বলছে বুঝি নেই। ভি অর ভি ওয়াই, হ্যাঁ ভি এক্স আর ভি ওয়াই চাইলে কি ধরা যাবে না? হ্যাঁ, আপনি চাইলে ভি এক্স ভি ওয়াই ধরতে পারেন, সমস্যা নেই। মানে আপনি যদি চান একটাকে হচ্ছে এই যে এইটাকে হচ্ছে ভি ওয়াই ধরতে পারেন, এই পুরোটা মিলে ভি এক্স ধরতে পারেন, কোনো সমস্যা নেই। মানে কি ধরবেন এটা আপনার কাছে, ফিজিক্স আপনি যেমনে মিলাইতে চান মিলাইতে পারবেন, জাস্ট আপনার ইয়া থাকলেই হবে। 16 কেমনে হইলো? এইদিকে 20, এইদিকে 4, আপনার এই দিক থেকে কেউ 20-এ টান দিতেছে, এদিক থেকে 4-এ টান দিতেছে, 20 থেকে 4 বিয়োগ করলে কত হয়? অনেক কঠিন কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি হচ্ছে এইটুকু করে ফেললাম। এবার আমরা যাব কি, এবার হচ্ছে চলেন আমরা কই চলে যাই বারবার, এখন আর চলে যাব না। আচ্ছা, এবার হচ্ছে আমরা গাড়ির কাজ ভেজা, গাড়ির কাজ ভেজা আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকবে। এখন দেখেন আমরা কি বলছি যে বাতাস এবং মানুষের বেগ সেম দিকে। এরপর আমি একটা কাজ করি, ধরেন এটা একটু যদি করি, বাতাস ও মানুষ তো এবার আমি আর এত ডিটেলসে এক্সপ্লেইন করব না, আমি খুব দ্রুত করে যাব, যারা বুঝার খুব দ্রুত ধরে ফেলতে পারতে হবে। ঠিক আছে, এবার আমি আর খুব একটা ওয়েট করব না, বেশি মোটা হয়ে গেছে। সেম জিনিস, বৃষ্টির বেগ আছে,
প্রশ্ন হচ্ছে কত কোণে ছাতা ধরবো। আচ্ছা, এখন আমাদের আগের মতোই কাজ করতে হবে। কি বের করতে হবে? ভি আর এ এম, এটা বের করা লাগবে, তাই তো? তাহলে ভি আর প্লাস ভি এ আর কি হলো মাইনাস ভি এম, বা আপনি প্লাস মাইনাস ভি এম একেবারেই লিখে দিতে পারেন। আচ্ছা, এখন দেখেন আমি আর এবার ধরাধরির জায়গায় যাচ্ছি না, ডিরেক্টলি চলে যাচ্ছি কাজে। তাহলে প্রথমত আমাদের ভি এয়ার 13, এটা সরি ভি রেইন 13, এটা কোন দিকে আছে? এটা এই দিকে আছে। তাহলে আমাদের এই দিকে হচ্ছে 13। তারপর আমাদের ভি এয়ার কোন দিকে? এই দিকে 4। আচ্ছা, তারপর আমাদের ভি ম্যান, ভি ম্যান হচ্ছে ডান দিকে 20। তাহলে ভি মাইনাস এম কোন দিকে? বাম দিকে হবে। আমি কালারটা মেইনটেইন করতেছি যেন আপনারা বুঝতে পারেন। ওকে, আমাদের ভি এয়ার ছিল বাম দিকে। আচ্ছা, তো আমাদের ভি এয়ার ছিল হচ্ছে এখন বাম দিকে, ভি ম্যান ডান দিকে, তাহলে মাইনাস ভি এম কি? সেটাও বাম দিকে হবে। সেটা যদি একটু আঁকি, তাহলে আমরা যদি মানগুলো একটু লিখি, এটা কত ছিল? এটা ছিল 13, এটা কত? 4, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 20। তাহলে তিনটা কি এখন? এখন খেয়াল করে দেখেন 20 এবং 4 একই দিকে। তাহলে এইটাকে আমরা পরিবর্তন করে আসলে কি লিখতে পারি? এটাকে আমরা পরিবর্তন করে লিখতে পারি, এই দিকে দুইটা মিলে চলে আসবে হচ্ছে 24। 20 এবং 4, এটা আমি জানি অনেকে কমেন্ট করবেন, আমি আগেই বলতেছি 20 এবং 4 যোগ করলে কত হয় এটা খালি মাথায় বের করতে হয়। এটার জন্য অনেক পরিমাণ ফোকাস করা লাগবে। 2-3 রাত ঘুমায় তারপর আপনি যখন অনেক পরিমাণ স্কিল ডেভেলপ করতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে 20 আর 4 যোগ করলে 24 হয়। ঠিক আছে, তো এটা তো গেল। তারপর আসেন এদিকে হচ্ছে 13। এখন এই হচ্ছে দুইটা ভেক্টর ভি এ মাইনাস ভি এম, দুইটা মিলে কত হইলো? 24। নিচের দিকে কত আছে? 13। এই দুইটার লব্ধি আমরা এখন বের করব। দুইটার লব্ধি এই রকম কোন একটা দিকে হয়ে যাবে, ঠিক আছে? এখন এই লব্ধি অ্যাঙ্গেলটাকে আমরা কত বলতেছি? থিটা বলতেছি, তাই তো? তাহলে থিটা সমান সমান কি? ট্যান ইনভার্স, যার সাথে উৎপন্ন কোণ সে নিচে একা থাকে 13, আর উপরে কি থাকে? অপরটা 24। তাহলে এইটা করলে কত আসতে পারে? 61, আই গেস 61। দেখি কত আসে। তাহলে আমার ট্যান ইনভার্স 24/13, এই তো 61। এবার প্রায় কাছাকাছি মিলে গেছে, 61.557 ডিগ্রি। তাহলে এত কোণে ছাতা ধরতে হবে কুলম্বের সাথে। আমরা তো কোণ অলওয়েজ কিসের সাথে নিই? কুলম্বের সাথে, ওইটা আলাদা করে লিখলাম না, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সিনারিও। এইটা যারা যারা ধরতে পারছেন একটু কাইন্ডলি কমেন্টে ইয়েস লিখবেন, ঠিক আছে? কমেন্টে ইয়েস লিখবেন যেন ভাইয়া বুঝতে পারি। ওকে ভাইয়া, মাথায় কিভাবে ক্যালকুলেশন করলেন? এটা শিখাবো না? এটা শিখে গেলে তো সবাই আমার মতো 12তম হয়ে যাবেন। এটা আস্তে আস্তে শিখে যাবেন, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত করে ফেললাম। অ্যাডমিশনের অনেক পোলাপান এই অঙ্ক পারে না, অ্যাডমিশনে যারা পারে না। তা আপনারা কি ইন্টার ফার্স্ট ইয়ারে মাত্র নতুন শুরু করে, আমি জানি না আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা। তো আমরা অনেকগুলো ইয়েস দেখতেছি, অনেকগুলো আলহামদুলিল্লাহ দেখতেছি। তাহলে আমরা আশা করছি কিছু মানুষ বুঝতে পারতেছেন। তা আমরা একটু সামনে আগাই। আমাদের পরের অংশটা কি? পরের অংশ হচ্ছে বৃষ্টির অঙ্কগুলো, মানে আপেক্ষিক বেগের অঙ্কগুলো নর্মালি দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে কত কোণে ছাতা ধরবো। সাধারণত আপনি যখন করতে যাবেন আপনি দুইটা দেখবেন, হয় এক মানে নর্মালি দেখা যায় কি লোকটা দৌড়াচ্ছে, বাতাস থাকে না। বাতাস থাকে গাড়ির অঙ্কের ক্ষেত্রে, কিন্তু গাড়ির অঙ্ক না, মানুষের অঙ্কেও যদি বাতাস থাকে সেটা কিভাবে সলভ করে, এইদিকে হলে কি হয় ওইদিকে হলে কি হয়, সেটাও আমি আপনাকে করাই দিছি যেন আপনাকে কোনোভাবে আটকাইতে না হয়। এবার আসেন গাড়ির কাজ ভেজার অঙ্ক। ভাইয়া, থেটা নির্ণয়ের আগে সমীকরণ লেখার কারণ কি? থেটা নির্ণয়ের আগে সমীকরণ লিখছি হচ্ছে কি জন্য? সমীকরণ এই কারণে লিখছি যেন হচ্ছে আমি চিত্রটা কি হয় বুঝতে পারি।
মানে আমি এই কই জানি লিখলাম, এই যে সমীকরণটা লিখছি, সমীকরণ যদি না লিখতাম, মানে এটা আপেক্ষিক বেগ, আমার তো আপেক্ষিক বেগের মাধ্যমে তো চিত্রটা আঁকতে হবে। আপেক্ষিক বেগ থেকে ইকুয়েশনটা লিখছি, এই ইকুয়েশন অনুযায়ী চিত্রটা লিখছি, চিত্রটা লিখে তারপর চিত্র থেকে অ্যাঙ্গেল বের করছি। ঠিক আছে ভাই, আপনারা হারাইতে চাই, ট্রিক্সটা বলেন। এত দ্রুত তো ট্রিক্স বলবো না, ট্রিক্স বলতে হলে সময় লাগবে, 2 বছর ধরে থাকেন, ইনশাল্লাহ ট্রিক্স আস্তে আস্তে জেনে যাবেন। আমাদের সময় মানে আমার ফিজিক্সের 2জন ভাইয়া ছিল যারা আমাকে, মানে আমি 2 বছর যাদের কাছে, যারা আমার ফিজিক্স মেন্টর হিসেবে ছিলেন, একজন ছিল হচ্ছে মাকসুদ হোসেন জুয়েল ভাইয়া, আর আরেকজন ছিল ইকবাল ভাইয়া, মানে ওনাদের কাছে মেইনলি ফিজিক্সটা শেখা। সো আমি মেইনলি 2জন ভাইয়াকে খুব বড় আইডল মানতাম, স্পেশালি ইকবাল ভাইয়ার মানে সবকিছু আমি কপি করতাম। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমার আশেপাশে মানুষজন বলতো যে তোকে টিচার হইতে হবে বা তোকে পড়াইতে পারতে হবে। তো আমি পড়ানোর সময় সবসময় হচ্ছে ইকবাল ভাইয়াকে অনেক মিস করি, ইকবাল ভাইয়ার অনেক কিছু আমি কপি করতাম। তো আমার চুল নর্মালি কোকড়া ছিল না, আমার চুল নর্মালি হচ্ছে যে নর্মাল ছিল আর কি। তো ইকবাল ভাইয়ার চুল কোকড়া ছিল, তো আমি ইকবাল ভাইকে কপি করতে করতে দেখলাম 2 বছর পর যখন বুয়েটে উঠছে আমার চুলও কোকড়া হয়ে গেছে। তো তাহলে চিন্তা করেন কোন লেভেলের কপি আমি করছি। তো আপনাকে মাথায় রাখতে হবে, আপনার যেই ভাইয়ার সাথে পড়া ভালো ধরতে পারেন, অ্যাডজাস্ট হয়, ওই ভাইয়াকে আপনি একদম হুবহু কপি করতে হবে। যে কোনো একজনকে কপি করেন, দেখবেন আপনার মধ্যে অনেক ট্রিক্স এমনি চলে আসছে। এমনকি একটা হাদিসও আছে যে আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো একজন সাহাবীকে কপি করতে হবে। যে কোনো একজন সাহাবীকে যদি কপি করেন তাহলে আপনি অটোমেটিক্যালি ইসলাম আপনার ভিতরে চলে আসবে। তো সবসময় কপি করাটা অনেক জরুরি একটা বিষয়, বলে না যে আচ্ছা থাক ওইটা না বলি। তো আমাদের এরপরে যেটা অংশ সেটা হচ্ছে গাড়ির কাজ ভেজা। গাড়ির কাজ ভেজা বানানে কি অন্তস্থ আছে কিনা জানি না, বাংলায় কোনো টেনে টুনে পাস করছিলাম, সরি এ প্লাস পাইছিলাম, একটু দেখে নিন আপনারা। গাড়ির অঙ্ক, তো গাড়িগুলো নর্মালি কিরকম হয় সেটা একটু বুঝতে হবে। উম, 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 উম। গাড়ির অঙ্ক, তাই তো? আচ্ছা, গাড়িগুলো হয় আসলে দেখতে বক্স আকারে আঁকতে গেলে তো কষ্ট। আচ্ছা এভাবেই আর কি। দেখেন, এই হচ্ছে ফিজিক্সের গাড়ি। ফিজিক্সের গাড়ি হচ্ছে কি, ভাইয়া পরীক্ষায় কি চিত্র আঁকতে হবে? অবশ্যই চিত্র আঁকতে হবে। এই আপেক্ষিক বেগের অঙ্কের চিত্র না আঁকলে জিরো। এই চিত্রগুলো না আঁকলে স্যার বুঝবে কেন আপনি এটা কোথায় বের করছেন। ভাইয়া যতটুকু আঁকছি, ভাইয়া কিন্তু খুব বেশি কিছু আঁকি নাই, এগুলা মাস্ট আঁকা লাগবে। এটা হয়তো কোশ্চেনে আপনাকে দিয়েই দিবে, এটা না আঁকলেও হয়, বাট আমি প্রেফার করি এটা সহ আঁকেন। তাহলে যদি কেউ কাটে, মানে এইটুকু করার পর যদি কেউ কাটে, তাহলে মাথায় রাখবেন সে আসলে ফিজিক্স বুঝে না। যদি এইটুকু করার পর কেউ কাটে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি সে ফিজিক্সই বুঝে না। বাট এইটুকু জিনিস আপনাকে অ্যাটলিস্ট লিখতে হবে। আপনার খাতায় বাগ মানে গদ বাঁধা অনেক কিছু লেখা লাগবে না, বাট এই জিনিসগুলো আপনাকে একটু লিখতে হবে, চিত্রগুলো আঁকতে পারতে হবে। ওকে, এবার আসেন আমরা গাড়ির অঙ্ক করি। গাড়ির অঙ্কে কি হয়, বৃষ্টি পড়ে। তো বৃষ্টি কোত্থেকে পড়তেছে, এই কমেন্ট করেন সবাই, বৃষ্টি কোত্থেকে পড়তেছে? আকাশ থেকেই তো, আকাশ থেকে বৃষ্টি পড়তেছে। আর কি হচ্ছে, আর হচ্ছে গাড়ি সামনে আগাচ্ছে, এই যে গাড়ি সামনে আগাচ্ছে। তাহলে এখানে ভাইয়া বেগ কয়টা? দুইটা। একটা হচ্ছে কিসের বেগ, একটা হচ্ছে বৃষ্টির বেগ, ভি রেইন, আর আরেকটা হচ্ছে কিসের বেগ, গাড়ির বেগ, ভি সি। তো এখন দেখেন, আমাদের এই যদি হয় অবস্থা, আমাদের কোশ্চেন কি হবে, কোন কাজ ভিজবে? অ্যান্সার হচ্ছে এক, যদি গাড়ি সামনে আগায়। প্রথমত দেখেন, যদি গাড়িটা স্থির থাকতো, গাড়ি যদি, আচ্ছা আমার সাথে স্টুডেন্টদের সাথে সাথে অনেক আঙ্কেল আন্টিও যুক্ত আছে, শুনে ভালো লাগলো। আঙ্কেল আন্টিদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। তো আমরা ক্লাসে ছিলাম, ক্লাসে আবার চলে আসি। তো যদি গাড়ি সামনে আগায়, গাড়ি যদি স্থির থাকে, লাইক গাড়ি সামনে আগাচ্ছে না, পিছু যাচ্ছে না, জাস্ট গাড়ি পার্ক করা, তখন দেখেন সোজা বৃষ্টি পড়বে। এই বৃষ্টিটা কি হবে ভাইয়া, এই বৃষ্টিটা হচ্ছে একদম এই কাজ ঘেঁষেও নামবে, আবার গাড়ির এই কাজ ঘেঁষেও নামবে। তখন গাড়ির সামনে পিছে উভয় কাজই কি হবে, ভিজবে। যদি আমার
এইভাবে কাঁচ ঘেঁষে নামে, মানে সরি, যদি গাড়িটা স্থির থাকে তাহলে একদম লম্বভাবে বৃষ্টি পড়তেছে, গাড়ির পিছের কাঁচও ভিজতেছে, সামনের কাঁচও ভিজতেছে। কিন্তু যদি হচ্ছে গাড়ি সামনে আগায়, তাহলে আমার কি করতে হবে? গাড়ি যখন আগাচ্ছে, গাড়ির কাছে বৃষ্টিটা কিভাবে আসতেছে সেটা বের করতে হবে। গাড়ির কাছে বৃষ্টিটা কিভাবে আসতেছে, তাহলে আমাকে আসলে বের করা লাগবে কি ভাইয়া? আমাকে আসলে বের করা লাগবে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ যার বেগ সেটা প্রথমে হয়, যার সাপেক্ষে সেটা হচ্ছে পরে হয়। আর একটা জিনিস একটু বলে নিই, এখানে হচ্ছে আর ফর রেইন, সি ফর ক্যাট। তাহলে ভি আর মাইনাস ভিসি, যার সাপেক্ষে বৃষ্টি বেগ নির্ণয় করব, যার সাপেক্ষে নির্ণয় করব তার বেগটাকে ভেক্টরিক্যালি বাদ দিব। সো গাড়ির সাপেক্ষে বের করতেছি, গাড়ির বেগটা আমরা হচ্ছে বিয়োগ করে দিচ্ছি। সো বিয়োগ করা মানে আমরা কি জানি? বিয়োগ করা মানে হচ্ছে আমরা উল্টো ভেক্টর বা বিপরীত ভেক্টরটাকে যুক্ত করে দেওয়া, তাই না? এখন আচ্ছা, সি ফর কার হবে? আল্লাহ, আমি তো জানতাম না, আমি তো জানতাম না, আজকে জানলাম। থ্যাংক ইউ আমাকে কারেক্ট করে দেওয়ার জন্য। তাহলে দেখেন এই ক্ষেত্রে কি হচ্ছে, আলটিমেটলি আমার এই হচ্ছে বৃষ্টির বেগ, সরি গাড়ির বেগ, এই হচ্ছে আমার গাড়ির বেগ, সরি বৃষ্টির বেগ। আর এই দিকে ছিল হচ্ছে গাড়ির বেগ, এটাকে আমি অপোজিট উল্টো করে দিছি, তাহলে এই দিকে হবে কি এখন আমার গাড়ির বেগ। তাহলে এইটা হচ্ছে ভি রেইন আর এটা হচ্ছে মাইনাস ভি সি। এই হচ্ছে দুইটা ভেক্টর আমি এঁকে ফেললাম। তাহলে এদের লব্ধি যেটা হবে, এদের লব্ধিটা কোন দিকে হবে? এই রকম দিকে হবে। এটা তাহলে কি আসবে? ভি আর সি, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। এইটারে ধরে যদি আমি এখানে নিয়ে যাই, এটারে ধরে আমি এখানে নিয়ে গেলাম, নিয়ে গেলে দেখেন বৃষ্টিটা কোন দিক থেকে আসতেছে? এই দিক থেকে আসতেছে। তাহলে আমাকে বলেন তো, এটা কোন কাজ? সামনের কাজ। এটা কোন কাজ? পিছের কাজ। তাহলে কোন কাজটা ভিজছে? সামনের কাজ ভিজছে নাকি হচ্ছে পিছের কাজ ভিজছে? কে বলতে পারেন, সামনের নাকি পিছনের? অ্যান্সার হচ্ছে সামনের কাজ ভিজছে। এইটুকু কি বুঝতে পারলেন? সামনের কাজ কেন সামনের কাজ? দেখেন পিছনের কাজ তো এইভাবে, বৃষ্টি এইভাবে পড়লে পিছের কাজকে টাচ করতে পারতেছে না, সামনের কাজের উপর ঠাস করে যায় পড়বে, তার মানে ভিজবে হচ্ছে কি সামনের কাজ। তাহলে গাড়ির কাজ ভেজার অঙ্কের ক্ষেত্রে যদি গাড়ি সামনে আগায়, সামনের কাজ ভিজবে। এখন যদি বলি ভাইয়া গাড়ি যদি পিছে যেত, আচ্ছা যদি কারো নোট তোলা দরকার হয়, যেহেতু আমাদের সময়ের স্বল্পতা, দেখা যায় অল্প সময়ের মধ্যে নোট আমরা তুলতে টাইম দিলে আমি টপিক শেষ করতে পারবো না, সেই ক্ষেত্রে আপনাদের প্রতি সাজেশন থাকবে আপনি নোটে যতটুক পারেন আমার সাথে ততটুক তো তুলবেন, বাকিটা যদি মনে হয় মিস হয়ে যাচ্ছে তাহলে স্ক্রিনশট তুলে নেবেন। ধরেন আমি একটু পাশে দাঁড়াই, স্ক্রিনশট তুলে নেন, বাকিটা হচ্ছে যখন আপনি সময় পাবেন তখন হচ্ছে আপনি মানে পরে স্ক্রিনশট দেখে নোট করে নিন। আর ভাইয়া ওই রকম হয়তো পোস্ট দিয়ে দাঁড়াবো না, কথা বলতে থাকবো, এর মধ্যে স্ক্রিনশটটা নিয়ে নিন। ঠিক আছে, তাহলে আমরা পরের অংশে যাই। পরের অংশ হচ্ছে, যদি গাড়ি পেছনের দিকে চলে, পেছনের দিকে মানে হচ্ছে ব্যাকে, তাহলে এবার সিনারিওটা কিরকম? এবার সিনারিওটা হচ্ছে এইরকম, এই যে গাড়ি আছে, গাড়ি হচ্ছে সামনে না যায় পিছে আসতেছে, অর্থাৎ গাড়ি কোথায়, কোন দিকে যাচ্ছে? ব্যাকে যাচ্ছে। গাড়ি যদি ব্যাকে যায়, এইদিকে গাড়ি যাচ্ছে, এইদিকে বৃষ্টি পড়তেছে, তাহলে সিনারিওটা কি হবে? এটা হচ্ছে ভিসি, গাড়ি এখন ব্যাকে যাচ্ছে, বৃষ্টি তো সবসময় কি সোজা পড়ে। এখন দেখেন আমাদের গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে, সেটা আমার কি হবে? ভি আর মাইনাস ভিসি, যার সাপেক্ষে বেগ বের করব তারটাকে আমি বিয়োগ করে দিব। তাহলে আমার আসলে কি করা লাগবে? ভি আর প্লাস, আমরা তো জানি বিয়োগ করার সময় কি করতে হয়, বিপরীত ভেক্টরকে লব্ধি করা লাগে, এটা করব।
ভাই আমি 22 তারিখে অ্যাড হয়েছি, কিছু মিলাইতে পারতেছি না, সব গুছাবো কিভাবে। এই মোস্তাকিম যে কমেন্ট করছেন, ভাইয়া এইখানে যদি অনেক পরে ভর্তি হন, ডিরেক্টলি লাইভ ক্লাসে চলে আসেন না, তাহলে আপনি কিছু বুঝবেন না। কারণ আমরা আজকে মনে হয় ফিজিক্সের কয় নাম্বার, 5 বা 6, 6 নাম্বার ক্লাস করতেছি। তো 1 থেকে 5 না করলে 6 নাম্বার ক্লাস জীবনেও বুঝবেন না। এমনকি আপনি যদি 1 থেকে 4 করেন, 5 মিস দেন, তাও আজকের ক্লাসের কিচ্ছু বুঝবেন না। আপনি যখন যেদিন ভর্তি হয়েছেন ওই দিন থেকে শুরু করে আপনি যে কয়টা ক্লাস মিস হয়েছে ওগুলো আগে রেকর্ডটা দেখে ফেলেন। দরকার হলে আপনি 3-4 দিন পরে যায় লাইভে করেন, কোনো সমস্যা নেই। বাট ফিজিক্সের এই জিনিসগুলো ভুলেও আপনি একটা ক্লাস মিস গেলেও আর দেখতে হবে না। অফলাইনের তুলনায় অনলাইন বেটার অনেকগুলো কারণে, কিছু কিছু ক্ষেত্রে অফলাইনও বেটার। অনলাইন বেটার এই কারণে যে আপনার মিস হয়েছে, আপনি আজকে অসুস্থ বা কোনো একটা প্রোগ্রাম আছে, পরীক্ষা আছে, কোনো কারণে মিস হয়েছে, আপনি পরে রেকর্ড থেকে এটা দেখে নিতে পারবেন। তো অফলাইনে তো সেটা পসিবল না, এই কারণে তো আমরা অনলাইনটা করি। এই জন্য অবশ্যই বলবো, যে কেউ যে কোনো ক্লাস জয়েন করার আগে এই কমেন্টটা করার আসলে দরকারই নেই যে ভাই আমি আগের ক্লাস করি নাই, আমি কি হচ্ছে এখন আজকে ক্লাস বুঝবো কিনা। কখনোই বুঝবেন না, আমি ডিরেক্টলি বলে দিচ্ছি। আগে আপনার রেকর্ড ক্লাসগুলো শেষ করে তারপর আজকের ক্লাসে আসেন, তাহলে আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন। ওকে, এখন তাহলে দেখেন এইটা আমাকে বের করতে হবে। এখন দেখেন ভিআর, ভিআর ভাইয়া কোন দিকে আছে? ভিআর আছে হচ্ছে আমার এই দিকে। আচ্ছা, এখন ভিসি, ভিসি কোন দিকে ছিল? এই দিকে, বাম দিকে ছিল। কিন্তু আমার লাগবে কি মাইনাস ভিসি, তাহলে মাইনাস ভিসি কি এই দিকে হবে। আমি এইদিকে একটা মাইনাস ভিসি বসাইলাম। তাহলে কি কি বসাইলাম? ভিআর বসাইলাম, মাইনাস ভিসি এটা বসাইলাম। এখন এদের লব্ধি কোন দিকে হবে? এদের লব্ধি হবে, আমি যদি একটু দেখাই, লব্ধি হবে এই রকম কোন একটা দিকে, তাই না? এটাই আমার কি হবে? এটাই হচ্ছে ভি আর সি। কতদিন হয়েছে আরসি কোলা খাই না। তো এই যে ভি আর সি চলে আসছে। এখন দেখেন এই ভি আর সি এটাকে যদি আমি শিফট করে, আমরা তো জানি ভেক্টর কি শিফট করা যায়, ডানে বামে উপরে নিচে শিফট করা যায়, ঠিক আছে? আচ্ছা, এখন এই ভি আর সি কে আমি শিফট করে যদি এখানে নিয়ে আসি, যদি আনি, তাহলে দেখেন কি হয়। তাহলে এবার একটু চিত্রটা দেখে বলেন তো। আচ্ছা, দুইটা একই কালার হয়ে গেছে, একটু অন্য কালার দিই। আর কি কালার দিব? সব কালার তো মনে হয় ইউজ করেই ফেলছি, আর বাকি আছে কি যেগুলো ব্রাইট ফুটে সেগুলো অলরেডি করে ফেলছি, সাদা সাদা বাকি আছে। ওকে, তাহলে এই হচ্ছে সিনারিও। তাহলে আমাকে একটু দেখে বলেন তো ভাইয়া, কোন কাজ ভিজছে? সামনের কাজ ভিজছে নাকি পিছনের কাজ ভিজছে? একটু আমাকে একটু কমেন্ট করে জানান। পিছনের গ্লাস, এক্স্যাক্টলি। তাহলে অতএব অ্যান্সার হচ্ছে কি পেছনের কাজ। তাহলে আমরা বুঝতে পারলাম পেছনের কাজ হচ্ছে ভিজতে পারছে। এটাই আমাদের অ্যান্সার, যে কোন কাজ আমরা ভিজাইতে পারছি, কোন কাজ আমরা ভিজাতে পারছি। ওকে, আচ্ছা, এইটুকু পর্যন্ত যারা ধরতে পারছেন তারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। ইয়েস, ক্লিয়ার, ইয়েস লেখেন। যদি ধরতে পারেন তাহলে ইয়েস লেখেন। আচ্ছা, অনেকগুলো ইয়েস চলে আসছে। আচ্ছা, দুই একজনের মনে কনফিউশন থাকে, ভাই গাড়িতে যে কাজগুলো কিভাবে থাকে। আমরা ফিজিক্সের যখন অঙ্ক করবো নর্মালি তো গাড়ির কাজ একটু বাঁকা ভাবে থাকে। ফিজিক্সের অঙ্কে আমরা এত কিছু চিন্তা করবো না, আমরা ধরো ক্লাস একদম সোজা এইভাবে একটা ক্লাস, একদম সোজা এইভাবে একটা ক্লাস, অত কঠিন করে চিন্তা করলে অঙ্কই করতে পারবেন না। ফিজিক্সের অঙ্ক সাধারণত এইভাবেই বোঝানো হয়, ঠিক আছে? আচ্ছা, তো এখন এইখানে আপনি অনেকে বলবেন ভাই এখানে তো গাড়ির মান মানে হচ্ছে যে গ্লাসের কোনো মান টান দিলেন না, মানে ভিআর কত ভিসি কত মান আসলে লাগবে না, মান দিলেও সমস্যা নাই। কারণ আপনার তো আসলে কোন দিকে ভিজবে সেটা জিজ্ঞেস করছে, আপনাকে তো বলে নাই যে কত কোণে হচ্ছে। এখানে তো ছাতা ধরার কিছু নাই। মানে বুঝছেন যে কেন ভাইয়া অ্যাঙ্গেল বের করি নাই? অ্যাঙ্গেল বের করব কখন? যখন আমার ছাতা ধরতে হবে। এখন আমার গাড়ি তো আসলে ভিজবে নাকি ভিজবে না এটা জিজ্ঞেস করবে। তো ভিজা না ভিজা এটা তো আমি চিত্র দেখেই বুঝবো। এটা তো আসলে আমাকে কত কোণে আসছে সেটা আমার দরকার হচ্ছে না, আমি চিত্র দেখেই বুঝতেছি যে গাড়ির সামনের কাজ নাকি পিছনের কাজ। সোজা পড়লে উভয় কাজ, এভাবে পড়লে পিছনের কাজ। আর হচ্ছে যদি আমার কি হয় উল্টা ভাবে পড়ে, একটু আগে যেটা দেখছিলাম, এই যে উল্টাভাবে যখন পড়ে তখন হচ্ছে কি সামনের কাজ ভিজে। তো এটা এমনিই বোঝা যায়। এখন দেখেন এই অঙ্কটার একটা জটিল ভার্সন হওয়া পসিবল, ঠিক আছে? এই অঙ্কের একটা, আচ্ছা ভাই আপনি কি এসএসসি ফিজিক্স এর মার্ক কত ছিল? আমাকে একজন কমেন্ট করেছে ভাই আমার এসএসসি ফিজিক্স এর মার্কস কত ছিল। আমার এসএসসি ফিজিক্স আমাদের সময় 2012 সালে আমরা ম্যাট্রিক পরীক্ষা দিই,
তখন আসলে ফিজিক্সে মানে সাবজেক্ট ওয়াইজ কে কোন সাবজেক্টে কত মার্কস পাইছে এটা দেওয়া হতো না, জাস্ট গ্রেডটা দেওয়া হতো। যেমন মার্কস কত আমার নিজেরও জানা নেই। আচ্ছা, প্লাস দিয়ে মাইনাস ভিসি কেন? আচ্ছা, একজন অনেকক্ষণ পর কমেন্ট করছে ভাইয়া প্লাস দিয়ে মাইনাস ভিসি কেন? কারণ প্লাস ভি মাইনাস ভিসি, প্লাস মাইনাস ভিসি করলে কি হয়, আলটিমেটলি আগেরটাই ফেরত আসে না? কিন্তু এটা কেন এক্সট্রা করে লিখছি, কারণ এটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, এই দুটা ভেক্টরের মধ্যে প্লাস আছে মানে কি দুইটা ভেক্টরের লব্ধি করতেছি, ওই লব্ধির জন্য এই জিনিসটা করছি। হ্যাঁ, টেস্ট পরীক্ষার আগে সিলেবাস শেষ হবে, অনেক আগেই হবে ইনশাল্লাহ। ওকে, ওকে, ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে সামনের দিকে যাই। সামনের দিকে কিভাবে যাব, নতুন স্লাইড অ্যাড করলে তারপর চলে যাব। তাহলে আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা যে গাড়ির কাঁচ ভেজার অঙ্ক করছি, এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু একটা বিষয় ছিল। সেই বিষয়টা কি, আমাদের শুধু বৃষ্টির বেগ আছে, গাড়ির বেগ আছে। বৃষ্টি আর গাড়ি বাদে আর কোনো কিছুর বেগ কি এখানে আনা পসিবল? কেউ কি কমেন্ট করতে পারেন যে ভাইয়া বৃষ্টি আর গাড়ি ছাড়াও এই জিনিসটা এখানে হয়তো আসতে পারতো, এইটা সহ কোশ্চেন করতে পারতো? ইন দ্য মিন টাইম আপনাদের কোশ্চেন করি, এই কনসেপ্ট থেকে কি সিকিউ আসবে? অবশ্যই সিকিউ আসবে এই কনসেপ্ট থেকে। কিভাবে বুঝবো কোনটা সাপেক্ষে নিব? আপনি অলওয়েজ হচ্ছে উলম্বের সাপেক্ষে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে আমার কমেন্ট চলে আসছে যে ভাইয়া বৃষ্টি এবং গাড়ির বেগ ছাড়াও বাতাসের বেগও কিন্তু এখানে থাকতে পারে। এক্স্যাক্টলি, এখন আমরা সেই জিনিসটাই করব, যে বৃষ্টি, আপনাদের মধ্যে কি কারো নাম বৃষ্টি আছে? বৃষ্টি প্লাস বাতাস প্লাস গাড়ি, তিনটা যদি একসাথে থাকে তাহলে কি হবে সেটা হচ্ছে বলবো। আচ্ছা, আছে, এই যে দুই তিনজন আছে সম্ভবত। ওকে, আজকে যাদের নাম বৃষ্টি তাদের অঙ্ক করা হচ্ছে, তাদের জন্যই সব অঙ্ক ডেডিকেশন, মানে এই সব অঙ্ক ডেডিকেটেড ফর দোজ যাদের নাম বৃষ্টি। বাতাসও কারো কারো নাম থাকতে পারে, তো বৃষ্টি এবং বাতাস যাদের নাম তাদের প্রতি অঙ্ক আমি ডেডিকেট করে দিচ্ছি। তো বৃষ্টি, বাতাস, গাড়ি, তিনটা মিলে, গাড়ি তো কারো নাম হবে না, তো গাড়ি হলে তাদের জন্য ডেডিকেশন থাকতো। তো আমাদের এবার দেখতে হবে, বৃষ্টি পড়তেছে, গাড়ি দৌড়াচ্ছে, বাতাস আসতেছে, তো তিনটা মিলে কোন কাজ ভিজবে সেটা আমরা বের করব। আবারও চলেন আমরা ম্যাথসে চলে যাই, সরি সিনারিওটাতে চলে যাই। আমাদের গাড়ি আঁকতে হয় প্রতিবারই, তো আমি গাড়িটা আঁকি। দশ মিনিট হইতে পারে, 10 মিনিট ধরে রাখি। সো আমি যে অঙ্কটা করব এই অঙ্কটা বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল। এই অঙ্কটা বুয়েট অ্যাডমিশন টেস্টে, বুয়েট ভর্তি পরীক্ষা আসা একটা অঙ্ক। খাদিজাতুল বলছে আমার একটা ফ্রেন্ডের নাম গাড়ি। ওয়াও, সেই, আপনার ফ্রেন্ডের নাম গাড়িও হয়, ভালো, অদ্ভুত এক্সপিরিয়েন্স। তো আমাদের এখন বাতাস যাচ্ছে সামনের দিকে, গাড়িও যাচ্ছে সামনের দিকে, উপর থেকে নিচে বৃষ্টি পড়তেছে, ঠিক আছে? উপর থেকে নিচে বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টির বেগ যাই হোক না কেন কোনো সমস্যা নেই, ধরলাম এখানে 20 কিলোমিটার পার আওয়ার। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে, ধরেন এইভাবে কোশ্চেনটা দেওয়া থাকবে,
আমাদের প্রশ্ন হচ্ছে গাড়ির বেগ কত হলে সামনের কাজ ভিজবে, কত হলে পেছনের কাজ ভিজবে, কত হলে উভয় কাজ ভিজবে। এই হচ্ছে আমাদের মোটামুটি প্রশ্ন। ঠিক আছে, না পারলাম না। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এই হলো কোশ্চেন, আমরা এইটা সলভ করব। প্রথমত দেখেন আমরা এইটা বুঝি কিনা। আমাদেরকে যে কাজটা করতে হবে, এই অঙ্কটা যদি বুঝেন, এই একটা অঙ্ক যদি ভাই আপনি বুঝতে পারেন, প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে খুব ভালো করে খেয়াল করেন। বৃষ্টি পড়তেছে, গাড়ি পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে, এই হচ্ছে আপনার পশ্চিম, এইদিকে পশ্চিম আছে, ধরেন এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব। গাড়ি পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে এবং একই দিকে বাতাসও যাচ্ছে, মানে পশ্চিম থেকে পূর্ব দিকে বাতাস যাচ্ছে কত বেগে ভাইয়া? 60 বেগে। তো প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে গাড়ি কত বেগে গেলে সামনের কাজ ভিজবে, কত বেগে গেলে পেছনের কাজ ভিজবে, কত বেগে গেলে উভয় কাজ ভিজবে। তো এই ধরনের যে কোনো ম্যাথ করতে হইলে আমাদের ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে গাড়ির কাছে বেগটা, মানে বৃষ্টিটা কত বেগে পড়তেছে সেটা বের করা। তাহলে ভি রেইন এবং এয়ার মিলে যা হবে সেটা গাড়ির সাপেক্ষে কত, সেটা ফার্স্ট আমাকে বের করা লাগবে। মনে আছে আমরা একটু আগে করছিলাম না, ভি রেইন এয়ার, মানে বাতাস এবং বৃষ্টি দুইটা লব্ধি বেগ যেটা আসে, সেই লব্ধি বেগটা মানুষের কাছে কত মনে হয় সেই রকম অঙ্ক করছিলাম। এখন জাস্ট সেম জিনিস, বৃষ্টি আছে বাতাস আছে, এই দুইটা লব্ধিটা গাড়ির কাছে কত বলে মনে হয় সেটা বের করতে হবে। ঠিক আছে, সুমাইয়া আক্তার বলছে গাড়ি কত কোণে ভিজে, এমন প্রশ্ন কি হয় কিনা? সাধারণত হয় না। যদি সেটা হয়, কিভাবে এটা সলভ করতে হয় সেটা আমি দেখাই দিব, কোনো টেনশন নেই। ঠিক আছে, তাহলে দেখেন ভি আর এ সি, এটা আমরা কি বলবো? ভি আর প্লাস ভি এয়ার মাইনাস ভি সি, যার সাপেক্ষে বের করব তারটাকে বিয়োগ করতে হয়, এটা আমরা জানি অলরেডি। তাহলে আসলে কি করা লাগবে? ভি আর প্লাস ভি এয়ার প্লাস মাইনাস অফ ভি সি, এই কাজটা আমাকে করা লাগবে। তাহলে চলেন আমরা এটা দ্রুত করে ফেলি। কোনটা সিলেক্ট করা আছে? সাদাটা। ওকে, তাহলে প্রথমে দেখেন আমার কি আছে, আমার আছে হচ্ছে এই যে বৃষ্টির বেগ আছে, তারপর আমার কি আছে? বাতাসের বেগ আছে, তারপর আমার কি আছে? তারপর হচ্ছে আমার গাড়ির বেগ আছে। ওকে, তাহলে খেয়াল করেন এই হচ্ছে আমাদের বৃষ্টির বেগ, এটা দেওয়া আছে আমাদের কত? 20। এটা না দিক না দিক কোনো সমস্যা নেই। বাতাসের বেগ ভি এয়ার, এটা দেওয়া আছে কত? 60। এটা কত? এটা হচ্ছে মাইনাস ভিসি, মাইনাস ভিসি, এটার মানটা আমাকে এখানে বসাইতে হবে। এখন দেখেন যে ভিসি, ভিসি এর মান যদি গ্রেটার দেন 60 হয়, ভিসির মান যদি গ্রেটার দেন 60 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে দেখেন আমরা ধরে নিই 60 কিলোমিটার পার আওয়ারের থেকে বেশি হলে কি হবে? ধরেন 70 ধরলাম, তখন কি হবে? এদিকে 70, তাহলে ধরি হচ্ছে তখন আসলে কি হবে? এই জিনিসটার মানটা কি আসবে? 70। তখন আলটিমেটলি কি পাবো আমরা? এইদিকে ধরেন হচ্ছে তখন এইদিকে 60, এইদিকে 70, দুইটা মিলে কত? 10 থাকবে। আর এদিকে বৃষ্টির একটা বেগ থাকবে, দুইটা মিলে আলটিমেটলি লব্ধিটা আমার কোন দিকে হবে? দুইটা মিলে আলটিমেটলি লব্ধিটা হবে হচ্ছে আমার এই দিকে, তাই না? এখন এই লব্ধিটাকে নিয়ে যদি আমরা ওই গাড়ির মধ্যে বসাতাম, লাইক আমরা যদি গাড়িটাকে এখানে চিন্তা করি, গাড়িকে বসানো লাগবে না, এই যে গাড়িটাকে যদি আমরা এখানে কল্পনা করি, তাহলে ভাইয়া কোন কাজ ভিজতেছে? সামনের কাজ।
গাড়িটা সামনের কাজটা ভিজতেছে, অর্থাৎ বৃষ্টিগুলো এখন কিভাবে পড়তেছে, বৃষ্টিগুলো এখন হচ্ছে এইভাবে পড়তেছে। তাহলে আমার কোন কাজ ভিজলো, সামনের কাজ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে তাহলে আমরা বলতে পারি ভিসি এটা যদি গ্রেটার দেন 60 কিলোমিটার/আওয়ার হয় তাহলে সামনের কাজ ভিজবে। এইটুকু পর্যন্ত যারা ধরতে পারছেন একটু কষ্ট করে ভাইয়াকে জানাবেন যে হ্যাঁ ভাইয়া ধরতে পারছি, কমেন্টে ইয়েস লিখবেন। কমেন্টে ইয়েস লিখলেই বুঝতে পারবো হ্যাঁ ভাইয়া আপনি ধরতে পারছেন। অলরেডি রিফাত আমাকে বলছে যে হ্যাঁ ভাইয়া ধরতে পারছে, ও কমেন্ট করে জানাও দিচ্ছে 60 এর বেশি হইলে। ওকে, ইয়েস 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 অনেকগুলো আছে, একজন নো বলছে, নো কে বলছে দেখি নাই যদিও। আচ্ছা অনেকগুলো ইয়েস চলে আসছে, আলহামদুলিল্লাহ। পানির মতো সহজও বলছে অনেকে, পানির মতো সহজ, পানির অঙ্ক পানির মতো সহজ। ঠিক আছে, গুড। পানি কি কারণ নাম আছে আপনাদের, যে আপনাদের ডাক নাম পানি? এটাও তো থাকতে পারে, গাড়ি যেহেতু আছে ডাক নাম পানিও থাকতে পারে। ওকে, তাহলে এইটা গেল। এখন দেখেন এটা বাকিটা মুখে মুখেই করা যায়। 60-এর থেকে যখন বড় হয় তখন কি হয়, এইদিকে 60 এইদিকে 70, দুইটা মিলে লব্ধি এদিকে 10 থাকে। মানে ব্যাপারটা কিরকম হয়েছিল, এইদিকে 10 এইদিকে 20, এখানে যাই থাকুক না কেন এটা বৃষ্টির বেগটা দেওয়ারই দরকার নেই, না দিলেও কোনো সমস্যা নেই। লব্ধি তখন এইদিকে হয়, সামনের কাজ ভিজে। যদি 60-এর থেকে কম হইতো তাহলে কি হইতো, ধরেন 60-এর থেকে কম ধরলাম 40, তখন কি হতো, এদিকে 40 এদিকে 60, তখন দুইটা মিলে 60 আর 40 মিলে কি এদিকে 20 থেকে যেত। তখন লব্ধি হইতো কি এই বরাবর, এই বরাবর হইলে কি পিসের কাজ ভিজতো। আর যদি 60 হইতো, মানে এদিকেও 60 এদিকেও 60, 60 মিলে কি 0 হইতো, তখন কি সোজা পড়তো। সোজা পড়লে কি উভয় কাজ হচ্ছে ভিজতো। এইটুকু কি ধরতে পারছেন? যারা হচ্ছে এই লাস্টের 1 মিনিটের কথা ধরতে পারছেন তারা আমাকে হচ্ছে মানে ইয়েস প্লাস ইয়েস, মানে ডাবল ইয়েস লিখবেন কমেন্টে। যদি কেউ ইয়েস প্লাস ইয়েস এটা লেখেন তাহলে বুঝবো লাস্টের কথাগুলো তিনটা পার্টি আপনি বুঝে গেছেন। ইয়েস প্লাস ইয়েস লিখবেন যারা দুইটাই বুঝতে পারছেন। ইয়েস 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 ইয়েস। ওকে, অনেকগুলো ইয়েস প্লাস ইয়েস চলে আসছে, বাট টেনশন নাই, ভাইয়া হচ্ছে পরেরটাও বুঝাবো, কোনো সমস্যা নেই। আমি চিত্র এঁকেও দেখাচ্ছি পরের পার্টটা। যদি ভিসি এর মানটা 60-এর থেকে কম হয়, আমরা এক্সাম্পল হিসেবে 40 ধরলাম, তখন কি হবে, এই যে 60 এবং 40 দুইটা মিলে কি 10 আসবে। আর এদিকে তো নিচে ভি আর এটা পড়েই আছে, তাহলে এইদিকে ভি আর, এদিকে তখন 20 থাকবে। আলটিমেটলি লব্ধিটা কত হবে, লব্ধিটা তখন কি এই রকম একটা দিকে চলে আসবে। এইরকম যদি দিকে চলে আসে তাহলে দেখেন এই যে গাড়ি, গাড়ির কোন কাজ ভিজতেছে ভাইয়া, তাহলে গাড়ির হচ্ছে তখন বুঝাই যাচ্ছে যে এইরকম একটা অ্যাঙ্গেলে যদি পড়ে তখন হচ্ছে এই যে, সরি,
এইরকম অ্যাঙ্গেলে পড়লে গাড়ির এই যে পিছনের দিকের কাজ সেগুলো ভিজতেছে, সামনের দিকের কাজগুলো ভিজতেছে না, তখন হচ্ছে পেছনের কাজ। অতএব বোঝা যায় ভিসি ইকুয়ালস টু 60 হলে সামনের কাজ। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে অ্যান্সার গুলো পেয়ে গেলাম যে কোনটা কত হইলে কোন কাজ ভিজবে, মানে কত হইলে সামনের কাজ, কত হইলে পেছনের কাজ, কত হলে উভয় কাজ, সবগুলা পেয়ে গেলাম। ঠিক আছে, গাড়ির বেগ 61 হলে সামনের কাজ ভিজবে, 59 হলে পেছনের কাজ ভিজবে, 60-এর বেশি যতই হোক না কেন সামনের কাজ ভিজবে, 60-এর কম যতই হোক না কেন পেছনের কাজ ভিজবে। যদি কাটায় কাটায় 60 হয় তাহলে হচ্ছে কি একদম সোজা ভাবে পড়বে, তখন হচ্ছে কি উভয় কাজ ভিজবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এই বিষয়টা আশা করি বুঝতে পারছি। যারা এই পর্যন্ত বুঝতে পারছেন একটু আরেকবার কষ্ট করে কমেন্টে ইয়েস লিখবেন, কষ্ট করে একটু কমেন্টে ইয়েস লিখবেন। দুই একজন স্ক্রিনশট নিতে চাইছেন, যদি স্ক্রিনশট নেওয়ার দরকার হয় একটু ভাইয়া দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে, আমরা স্ক্রিনশটটা নিয়ে নিই। ওকে, তাহলে এবার আমরা পরের পার্টে যাব। ক্লাস টাইম প্রায় শেষ, 5-10 মিনিট হয়তো এক্সট্রা আমরা এক্সটেন্ড করব। পরের পার্টটা হচ্ছে যদি বাতাস গাড়ির অপোজিট দিকে চলে, যদি বাতাস গাড়ির বিপরীতে প্রবাহিত হয়, বাতাস যদি গাড়ির বিপরীতে প্রবাহিত হয় তাহলে অঙ্কটা অনেক ইজি হয়ে যায়, অঙ্ক বলতেছি সিস্টেমটা কি অনেক ইজি হয়ে যায়। কিভাবে ইজি হয়ে যায় চিন্তা করেন, তখন আসলে আপনার কোনো টেনশনই নাই। দেখি ইএসটিএস আসছে কিনা, ইয়েস, অনেকগুলো ইয়েস চলে আসছে, ক্লিয়ার, ইয়েস, ওকে। তাহলে আমরা এবার দেখতেছি যদি বাতাসটা গাড়ির বিপরীতে ফ্লো হয়, ধরলাম আমাদের এই বরাবর গাড়ি আছে, তো গাড়িটা হচ্ছে যেদিকে যাচ্ছে, গাড়িটা হচ্ছে এই দিকে যাচ্ছে, এটা হচ্ছে ভিসি। ঠিক আছে, আর উল্টো দিক থেকে হচ্ছে কি আসতেছে, উল্টো দিক থেকে হচ্ছে ধরলাম আমরা যে আমাদের বাতাস আসতেছে, ভি এয়ার, আর বৃষ্টি তো অলওয়েজ নিচের দিকে পড়তেছে। তখন দেখেন ভাইয়া কি হয়, ভি আর এ সি এটা আমাদের বের করতে হবে, তাই না, যে গাড়ির কাছে বৃষ্টিটা কিভাবে আসতেছে। সো ভি আর প্লাস ভি এয়ার মাইনাস ভি সি। আচ্ছা, তো আমরা মাইনাস ভিসি তো লিখি না, অলরেডি আপনি জেনে গেছেন এটা হচ্ছে কি প্লাস মাইনাস অফ ভিসি, এই কথাটা লেখা হয়। তাহলে আমরা এবার একটু আমাদের যে কাজ সেই কাজে ফেরত আসি। ভি আর কে আমরা যদি ফার্স্ট একটু বসাই, লাইক এখানে হচ্ছে ভি আর আছে, ঠিক আছে, একটু মোটা করে দিই, এইদিকে হচ্ছে ধরলাম ভি আর আছে। তারপর আমরা ধরেন কি বললাম, তারপর আমি ধরেন বললাম আমাদের ভি এয়ার কোন দিকে ছিল, এই দিকে, সো এই দিকে আমি ভি এয়ারটা দিলাম, এই যে ভি এয়ার আমি এদিকে দিলাম। আচ্ছা, এখন দেখেন ভিসি কোন দিকে ছিল, ডান দিকে বা সামনের দিকে, সামনের দিকে ছিল হচ্ছে ভিসি। তাহলে যদি আমার মাইনাস ভিসি হয় তাহলে কি সেটা এই দিকে চলে আসবে, তাহলে মাইনাস ভিসি সেটা আসলে আমরা কিভাবে করব, সেটা ধরেন আমি এইভাবে দিলাম। ওকে, তাহলে আমি কি কি পাইলাম, আমি পাইলাম হচ্ছে এইটা হচ্ছে ভি রেইন, এটা হচ্ছে আমার ভি এয়ার, আর এইটা হচ্ছে আমার ভিসি। তাহলে এই তিনটা ভেক্টরের লব্ধি তো আলটিমেট অ্যান্সার, তাই না। এখন দেখেন তো এই দুইটার পরিবর্তে আমি কি লিখতে পারি, এই দুইটা যেহেতু একই দিকে আছে, মান যাই হোক না কেন, ভি এর মান 10, 20, 30, 40 যাই হোক না কেন, ভিসি এর মান 1, 2, 3, 4, 100, 1000 যাই হোক না কেন, এই দুইটা তো আলটিমেটলি একই দিকে পড়তেছে, একই দিকে পড়লে কি দুইটা অলওয়েজ যুক্ত হয়ে যাবে না। তাহলে এই দুইটার যোগফলটা আলটিমেটলি কি হবে,
এই দুইটা যোগফলটা আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই রকম কিছু একটা আসবে। আর অপর দিকে তো আমার ইয়া পড়েই আছে, কি জানি বলে, ভি রেইন পড়েই আছে। কি হলো? তাহলে দেখেন আলটিমেটলি এই সবকিছুর লব্ধিটা কি আসবে? সবকিছুর লব্ধি আসবে হচ্ছে আমার এই রকম। এখন এই রকম যদি সিনারিও হয় তাহলে দেখেন আমার গাড়িটা কোন দিকে ছিল, তাহলে বুঝতেই পারতেছেন সামনের কাচ ভিজবে। তাহলে আমি যখন এদিকে যাচ্ছি, আমার ভি এ তো অপোজিট দিকে, গাড়ির বেগ জিরো হোক, জিরো হইলেও কি এইখানে এইদিকে ধরেন গাড়ির বেগ 10, সরি বাতাসের বেগ ধরলাম 10, গাড়ির বেগ 0 হইলেও কি হবে 10, আর এটা মিলে কি লব্ধি এইদিকে হবে। গাড়ির বেগ যত বাড়বে তত আসলে কি হবে, এই দিকের মানটা বাড়বে, তখন কি লব্ধিটা তত এইদিকে সরবে। বাট অলওয়েজ গাড়ির বেগের মান যাই হোক না কেন, অলওয়েজ কোন দিকে আসতেছে, লব্ধিটা সামনের কাছের দিকে আসতেছে। তো যদি বাতাস গাড়ির বেগের বিপরীত দিক থেকে ফ্লো হয় তাহলে অলওয়েজ কোন কাজ ভিজবে, সামনের কাজ ভিজবে। পরীক্ষায় চিত্র আঁকার জন্য রঙিন কলম ব্যবহার করা যাবে? রঙিন কলম যদি ব্যবহার করেন তাহলে শুধু নীল কলম ব্যবহার করবেন, মানে আপনি কালো আর নীল এই দুইটা কালার বাদে অন্য কোনো কালার ব্যবহার না করাটাই বেটার। কারণ অন্য কোনো কালার ব্যবহার করলে এটা আসলে স্যাররা অনেক সময় মাইন্ড করে। স্পেশালি লাল কালার তো ভুলেও কখনো ব্যবহার করবেন না। যদি ব্যবহার করতে হয় একান্ত নীল কালার ব্যবহার করতে পারেন। আমি যেটা করতাম, আমি হচ্ছে তিনটা ইউজ করতাম, পেন্সিল, পেন্সিল একটা কালার, আর এটা হচ্ছে কলম কালো কালারের, এটা হচ্ছে নীল কালারের কলম, এই তিনটা মিক্স করে আমি হচ্ছে লিখতাম। ঠিক আছে, ওকে। আমরা কেন সবসময় কারের বেগকে মাইনাস করি? জায়েদ কোশ্চেন করছে। আমরা আসলে সবসময় গাড়িকে মাইনাস করব তাই না, যার কাছে বেশিটা পড়বে তার বেগটাকে মাইনাস করবো, মানে যার সাপেক্ষে বের করব। প্রথমে কি মানুষের অঙ্ক করতেছিলাম, মানুষ দৌড়াচ্ছে, এখন ছাতাটা মানুষকে ধরতে হবে। তো আমাকে বুঝতে হবে কি যে মানুষের কাছে বৃষ্টিটা কিভাবে আসতেছে, মানুষের কাছে বৃষ্টিটা কিরকম ফিল হচ্ছে, ওই অনুযায়ী তো সে ছাতাটা ধরবে। এই জন্য যার কাছে ফিল হবে, মানে কি যে ফিল করবে সে বৃষ্টিটা কি মাপতেছে, মানে তার সাপেক্ষে বৃষ্টিটা কত সেটা মাপতেছি, এবং যার সাপেক্ষে বের করা হয় তার বেগটা কি বাদ দিতে হইতো। তো এখন এই অঙ্কটা কিরকম যে গাড়ির কাজ ভিজবে কি ভিজবে না এটা নির্ভর করবে কি গাড়ির কাছে বৃষ্টিটা কিরকম ফিল হচ্ছে, গাড়ির কাছে বৃষ্টিটা কিভাবে আসতেছে। তাহলে যার কাছে আসতেছে তার সাপেক্ষেই তো মাপতে হবে, মানে গাড়ির কাছে বৃষ্টিটা কিরকম অনুভব হচ্ছে তার মানে গাড়ির সাপেক্ষে মাপতে হচ্ছে, যার সাপেক্ষে মাপতে হবে তারটা বিয়োগ করা লাগবে। ঠিক আছে, যদি গাড়িটা পিছনের দিকে যায়, যদি গাড়িটা পিছনের দিকে যায় তাহলে কি হবে, যদি গাড়িটা পিছনের দিকে যায় তাহলে হচ্ছে, এটা যদিও পরীক্ষায় কখনো আসবে না, তারপর আমি বলতেছি, গাড়ি যদি পিছনের দিকে যায়, ধরলাম বাতাসের বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, গাড়ি যদি পিছনের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগের থেকে বেশি বেগে যায় তখন এক কাজ ভিজবে, আর কম বেগে গেলে তখন আরেক কাজ ভিজবে। ওইটা জাস্ট আপনি ইকুয়েশন দিয়ে বের করলে হবে। আমি যদি বের করি আমি তাহলে কি বলবো, গাড়ি যদি পিছনের দিকে যায় তাহলে হচ্ছে গাড়ির বেগ বাতাসের বেগের মানের থেকে বেশি হলে তখন সামনের তখন হচ্ছে কি হবে, তখন হচ্ছে পিছনের দিকে যাচ্ছে, তো পিছনের দিকে যদি যায় তাহলে উল্টা হয়ে যাবে, তখন হচ্ছে আপনার সামনের কাজ, সামনের কাজ তখন সামনের কাজ ভিজবে। আর যদি হচ্ছে আপনার কম হয়, লাইক হচ্ছে 10-এর থেকে কম হয়, তখন হচ্ছে আপনার পিসের কাজ ভিজবে। ঠিক আছে, লাইক তখন আর কি ব্যাপারটা এরকম, ভি এ এইদিকে, ভিসিটা এইদিকে, তো দুইটা হচ্ছে অপোজিট, তাই তো। তখন হচ্ছে 10-এর থেকে বেশি হইলে, 10-এর থেকে বেশি হইলে তখন, আচ্ছা 10-এর থেকে বেশি হইলে তখন পিছের কাজ, 10-এর থেকে কম হইলে তখন সামনের কাজ, এই হচ্ছে তখন অবস্থা। তো এইটা আপাতত লাগবে না, এটা আপনি স্কিপ করতে পারেন। এইটুকু পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে আমাদের জন্য মোর হচ্ছে এনাফ। ঠিক আছে, আচ্ছা এবার লাস্ট একটা কোশ্চেন, যদি আপনাকে কখনো বলে যে ভাইয়া কত কোণে হচ্ছে যে বৃষ্টি পড়বে, কত কোণে বৃষ্টি পড়বে সেটা যদি আপনাকে বের করতে বলে, জাস্ট দুইটা লাইন বলে আমি শেষ করে দিব। 1 নাম্বার লাইন হচ্ছে, দেখেন এইটা বুঝেন কিনা, ধরেন আমি নর্মাল, একদম নর্মাল যদি বলি,
আমরা যখন মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ একদম প্রথমে যে কত কোণে ছাতা ধরতে হবে সেগুলো আমরা যখন লিখতাম, তখন ভাই একটা কাজ করতাম, তাই না, যে ভি আর এ মানে একদম প্রথম দিককার কিছু কথা বলতেছি, তখন আমরা করতাম কি ভি আর প্লাস মাইনাস ভি এম, এই দুইটা লব্ধি করতাম। তো একটা কোশ্চেন হয়তো আপনাদের মাথায় আসতে পারে যে ভাইয়া আমরা তো দুইটা ভেক্টর তখন লব্ধি করতে পারি যখন দুইটা ভেক্টর একই বস্তুর উপর পড়তেছে, মানে দুইটা, এই যে ভি আর ভি এম দুইটা যদি একই বস্তুর বেগ হইতো তখনই না আমরা লব্ধি করতে পারতাম। কিন্তু একটা তো হচ্ছে বৃষ্টির বেগ, একটা মানুষের বেগ। তো আমি তো আমার উপর একটা বল পড়তেছে, আবার আমার ফ্রেন্ডের উপর আরেকটা বল পড়তেছে, এই দুইটা বলে তো লব্ধি করা পসিবল না। তাহলে আমি একটা বৃষ্টির বেগ, একটা মানুষের বেগ, এই দুইটা বেগকে কেন লব্ধি করতেছি? অ্যান্সার হচ্ছে, যেটা মানুষের এই দুইটা বেগকে লব্ধি করে আমি আসলে কি বৃষ্টির লব্ধি বেগ বের করতেছি বা বৃষ্টির আপেক্ষিক বেগ বের করতেছি। এটা মাথায় রাখবেন যে যখন মানুষটা দৌড়ানো শুরু করে, মানুষটা যখন দৌড়ানো শুরু করে তখন যে কাহিনীটা ঘটে সেটা দেখেন কি, সেটা হচ্ছে বৃষ্টির তো একটা বেগ আছে, মানে এভাবে ব্যাপারটাকে চিন্তা করা যায় যে সামনে ধরেন একটা বিড়াল আছে, আমার সামনে একটা বিড়াল আছে, তো বিড়ালটা আমার দিকে আগায় আসতেছে, বিড়ালটা আমার দিকে দৌড় দিতেছে। তাহলে বিড়ালটা ধরেন আমার দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিছে, এইটা যে কথা, আমি বিড়ালের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিতেছি, ব্যাপারটা কি একই কথা? তো আমি যদি ব্যাপারটা এরকম হয় যে আমার 10 মিটার সামনে একটা আমার সামনে একটা বিড়াল আছে, বিড়ালটা আমার দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে, এটা যে কথা, আমি বিড়ালের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছি, সেটা একই কথা হয়। ঠিক একই রকম ভাবে যখন মানে ব্যাপারটা এভাবে যদি বলি তাহলে একটু বেটার হয়। লাইক এখানে একটা বিড়াল আছে, এটা জাস্ট কিছু আধ্যাত্মিক কথা, এটা কখনো পরীক্ষায় আসবে না, জাস্ট বোঝার জন্য বললাম। আর এখানে একটা মানুষ আছে, ধরেন বিড়ালটা 5 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে, এটা যে কথা, মানুষটা বিড়ালের দিকে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, একই কথা। কারণ উভয় ক্ষেত্রে কি দুজনের মাঝখানে ডিস্টেন্সটা কমবে। তো আমাদের বাস্তব এক্সপিরিয়েন্স হচ্ছে, যখন কোনো একটা মানুষ কোনো একটা জিনিসকে মাপে, যখন কোনো একটা বস্তু কোনো একটা জিনিসকে মাপে, তখন সে সবসময় নিজেকে শূন্য মনে করে, নিজের সাপেক্ষে অপরটাকে সে ফিল করে। যে মাপতে যায় তার কাছে মনে হয় আমি তো স্থির, বাকিটা মনে হয় গতিশীল। তো ব্যাপারটা যদি এমনও ঘটে যে বিড়ালটা স্থির আছে কিন্তু আমি মানুষটা দৌড়াচ্ছি, কিন্তু আমার কাছে আসলে কি মনে হয় যে আমি স্থির আছি, বিড়ালটা আমার দিকে দৌড়ে আসতেছে, এটা আমার মনে হয়। তাহলে ব্যাপারটা কি ঘটে, আমার এই 5 বেগটাই বিড়ালের কাছে ট্রান্সফার হয়ে যায়, তখন বিড়াল হচ্ছে আমার দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে, এইটা আমার কাছে মনে হয়। তাহলে দেখেন এখানে কি ঘটতেছে, আমি যদি বিড়ালের দিকে 5 মিটার পার স্থির বিড়ালের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিই, তখন আমার কাছে আসলে মনে হবে যে আমি আসলে দৌড়াচ্ছি না, বরং বিড়ালটাই আমার কাছে 5 মিটার পার সেকেন্ড বেগে উল্টো দিক থেকে, মাইনাস দিক থেকে হচ্ছে চলে আসতেছে। তখন এই 5 মিটার পার সেকেন্ড বেগটা তখন আর আমার থাকে না, এটা কি হয়ে যায়, আমার সাপেক্ষে বিড়ালের হয়ে যায়, তখন এটা হচ্ছে বিড়ালের কাছে চলে যায়। যখন আমি মাপতে যাচ্ছি, আমার ওয়ার্ল্ডে মাপতে চাচ্ছি, তখন বেগটা আমার কাছ থেকে বিড়ালের কাছে চলে যায়। ঠিক একই রকম ভাবে বৃষ্টি তো এই দিক দিয়ে পড়তেছে, ভি রেইন, এটা তো আছেই। কিন্তু আমি যখন বৃষ্টি, ধরেন বৃষ্টির একটা কণা এখানে বসে আছে, ধরলাম আমি বৃষ্টির কণাটা এখানে একটা মুহূর্তে সে স্থির হয়ে বসে আছে, তখন আমি বৃষ্টির কণার দিকে আগাচ্ছি, মানে আসলে কি আমি কি ফিল করবো যে বৃষ্টির কণাটাই আমার দিকে দৌড়ায় আসতেছে। তখন ওই আমার বেগটা তখন আর আমার থাকে না, এটা তখন বৃষ্টির কণার কাছে উল্টো দিক থেকে আসতেছে বলে মনে হয়, মানে আমার বেগটা বৃষ্টির কণার কাছে চলে যায় এবং দিকটা হচ্ছে ঘুরে যায়, যেমন বিড়ালের ক্ষেত্রে দিকটা ঘুরে গেছে। তাই তখন এই ভি এমটা পরিবর্তিত হয়ে মাইনাস ভিএম, সেটা তখন আর আমার থাকে না, সেটা বৃষ্টির হয়ে যায়। তাই এই মাইনাস ভিএমটাও বৃষ্টির বেগ, ভিআরটাও বৃষ্টির বেগ, দুইটাই তখন বৃষ্টির বেগ, তাই আমি হচ্ছে লব্ধি করতে পারি। ঠিক আছে, এই কথাটা আমি জানি 100 জনের মধ্যে 99 জনই বুঝবেন না, বুঝার কোনো দরকারও নাই। কেউ যদি কখনো টিচার হইতে চান তখন হচ্ছে আপনার এটা লাগবে। এটা 1 নাম্বার কথা গেল। 2 নাম্বার কথা হচ্ছে, যদি আপনাকে কখনো কেউ বের করতে বলে যে ভাই কত কোণে গাড়ির কাজ ভিজবে, লাইক আমি গাড়ির কাছে প্রথম যে অঙ্ক করছি, প্রথম অঙ্কটা দেখাই তাহলেই বুঝবেন। এই যে ধরেন আপনাকে যদি কখনো বলে যে ভাই গাড়ির কাছে কত অ্যাঙ্গেলে বৃষ্টি পড়বে, তখন আপনি কি করবেন, এখানে থিটাটা বের করবেন। এই থিটাটা কিভাবে বের করবেন, লাইক আমি যদি এখানে একটা বলি, এখানে যদি থিটা বের করতে চান তাহলে থিটাটা কি হবে, থিটাটা হবে হচ্ছে, মানে এখানে তো দেখাইলে আবার এটার সাথে প্যাচ লেগে যাবে। এই থিটাটা বের করার সময় আপনি যেটা করবেন, ট্যান ইনভার্স যার সাথে উৎপন্ন করুন তাকে নিচে একা রাখবেন, তার মানে নিচে একা ভিআর রাখবেন, উপরে কি ভিসির মানটা রাখবেন। অর্থাৎ থিটা যদি আপনি নেন, থিটার মানটা হবে ট্যান ইনভার্স ভিসি বাই ভিআর। জাস্ট ভিসির মান যদি 10 হয় তাহলে, আর ভিআর মান যদি 5 হয় তাহলে 10/5।
এত কোণ করে লম্ব হবে, উলম্বের সাথে এত কোণে 20টা পড়বে। খুব সিম্পল অঙ্ক, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস মোটামুটি এইটুকুই। আজকের ক্লাসে কি কোনো হোমওয়ার্ক দিব কিনা? অবশ্যই হোমওয়ার্ক থাকবে আপনাদের ক্লাসে, আজকে অনেকগুলো হোমওয়ার্ক থাকবে। তো এই একটা হোমওয়ার্ক, এইটা একটা হোমওয়ার্ক। আমার আজকের ক্লাসে এগুলো করার কথা ছিল, বাট আমি আসলে টাইম পাইনি, দ্যাটস ওয়াই করাচ্ছি না। এটা আরেকটা হোমওয়ার্ক। হোমওয়ার্ক গুলো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যদি চান, আমি তো টাইম নাই, এই জন্য দ্রুত চলে যাচ্ছি। এটা আরেকটা হোমওয়ার্ক। টোটাল 3টা হোমওয়ার্ক দিলাম, আর হোমওয়ার্ক দিব না, বাদ বাকিগুলো কেটে দিচ্ছি। সো এই কয়টা আপনারা একটু করবেন। আর আচ্ছা, নদী নৌকার একটা অঙ্ক দিতে হবে। ওকে, সো আর হচ্ছে নদী নৌকা রিলেটেড 2টা হোমওয়ার্ক, টোটাল 5টা, যেহেতু অনেকদিন সময় পাবেন। 4, 5। সো এই 5টা হোমওয়ার্ক আপনাদের থাকবে। এটা একটু কষ্ট করে সবাই চেষ্টা করবেন হোমওয়ার্ক গুলো করে নেওয়ার জন্য। ক্লাস টাইম অলরেডি এক্সটেন্ড হয়ে গেছে। তো আমরা আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা নেক্সট ক্লাসে কি পড়বো একটু বলে রাখি, যেন আপনার পরের ক্লাসের জন্য প্রিপারেশন নিতে পারেন। আমরা তো আপেক্ষিক বেগ পর্যন্ত পড়ে ফেললাম, তাই না? আপেক্ষিক বেগ পড়ে ফেলার পর আমরা হচ্ছে এর পরের দিন যেগুলা করব সেটা হচ্ছে মেইন টপিক গুলো তো অলমোস্ট শেষ। আমরা হচ্ছে ভেক্টরের গুণন পড়বো, ডট গুণ, ক্রস গুণ, এই 2টা টপিক আমরা নেক্সট ক্লাসে করব। সবাই একটু টপিক গুলো রিডিং দিয়ে রাখবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।